আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আহ, আশা করি সবাই ভালো আছেন। মার্কেট তো ভালো চলছে। স্যার, আপনি অনলাইন আসুন না একবার। তো আমি কি অফলাইন এসেছি নাকি? আমি তো অনলাইনই আছি। কি বলতে চাইছেন বুঝতে পারলাম না। মুভিং অ্যাভারেজটা ট্রেডিং ভিউতে কি করে দেব? তো সেটা তো আমি ক্লাসে যেদিন মুভিং অ্যাভারেজ পড়েছিলাম সেদিন দেখিয়েছিলাম। তো ওই রেকর্ডিংটা চেক করবেন। অ্যাকচুয়ালি কি বলতো দাদা, আমাদের মতো কিছু মানুষের খিদেটা বেশি। একসাথে তিনটে, আচ্ছা একসাথে তিনটে ইএমএ, সেটা ঠিক আছে, আর একবার দেখিয়ে দিচ্ছি আমি। একসাথে তিনটে ইএমএ আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা বেসিক্যালি ইন্ডিকেটারে থ্রি মুভিং অ্যাভারেজ বলে সার্চ করবেন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ইন্ডিকেটারসে যাবেন, নিয়ে লিখবেন থ্রি মুভিং অ্যাভারেজ। এই যে দেখতে পাচ্ছেন, এটা লেখা আছে থ্রি মুভিং অ্যাভারেজ বলে সার্চ করবেন, দেখবেন এটা চলে আসবে, জাস্ট প্যালে বলে চলে আসবে। যে আশা করি এটা, দাঁড়ান একটা সেকেন্ড, দাঁড়ান আমি একটু ইয়েটা অন করছি। এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা জাস্ট পাতি সার্চ করবেন, ঠিক আছে? এইটা সার্চ করবেন, এই যে 235 না কত লেখা আছে, এটা সার্চ করে এটা ক্লিক করে দেবেন ট্রেডিং ভিউতে। তাহলে চলে আসবে। বেসিক্যালি কি হয়, আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি। আমরা তো গরিব মানুষ, আমাদের তো অত পয়সা পাতি নেই। আমরা ফ্রি ভার্সন, আমি আজও আমার মতো ট্রেডারও ফ্রি ভার্সন ইউজ করে। তো এনিওয়ে, সেখানে আমি আমি যদিও ধান অ্যাপস এর আপনাদের লিঙ্ক দিয়েছিলাম, যদি আপনারা চান তো ওখানে, ওটাতে অ্যাকাউন্ট খুললে ওখান থেকে পুরো ট্রেডিং ভিউ এর পুরো প্রিমিয়াম ভার্সন ইউজ করা যায়, সব ফিচার্স পাওয়া যায়। এছাড়া যদি ফ্রি ভার্সন নেই, যাদেরকে ইউজ করতে হবে, তো সেই ফ্রি ভার্সনে বেসিক্যালি তিনটের বেশি ইন্ডিকেটর নেওয়া যায় না, ঠিক আছে? তিনটের বেশি ইন্ডিকেটর নেওয়া যায়। এবার ধরুন আপনি তিনটে যদি মুভিং অ্যাভারেজ নিয়ে নেন, তাহলে তার এরপর আর ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন না। তার জন্য কি হয়, তার জন্য এই ট্রিক্সটা। এখানে থ্রি মুভিং অ্যাভারেজ বলে একটা ইন্ডিকেটার্স আছে, ঠিক আছে? এখানে আপনি তিনটে মুভিং অ্যাভারেজ এটা সিলেক্ট করবেন প্রথমে। আপনার তখন দেখবেন এখানে চলে এসছে এইভাবে। এই যে দেখছেন বাঁ দিকটা, এখানে চলে আসবে। এবার এর সেটিংস এ যাবেন। এর সেটিংস এ গিয়ে এখানে দেখুন তিনটে মুভিং অ্যাভারেজ ইনপুটসে আপনি ধরুন জটা মুভিং অ্যাভারেজ নেবেন। আপনি জটা মুভিং অ্যাভারেজ নেবেন, ধরুন এখানে স্টাইলস এ গিয়ে আপনি তটাতে যদি ক্লিক করেন, তাহলে এখানে সবগুলোই প্লট হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলো প্লট হয়ে যাবে। এবার আপনি হয়তো দুটো চাইলেন, যে আমি এখানে কথার কথা বলছি, আমি হয়তো এক আর তিনটা, তাহলে একে 21 আছে আর তিনে 200 আছে, আমি হয়তো এই দুটো ইউজ করছি। তাহলে এটা, আপনি যদি তিনটে চান, আপনি হয়তো এর মাঝখানে এটা করে আপনি ইয়ে করে দিলেন, ইনপুটসে গিয়ে 55টাও নিয়ে নিলেন। এইবার এই সবসময় জানবেন, ফার্স্ট মিডিয়াম স্লো মানে হচ্ছে সব থেকে ছোট মুভিং অ্যাভারেজটা ফার্স্টে দেবেন, মিডিয়ামে মাঝেরটা হবে যদি তিনটে ইউজ করেন, তারপরে তারপরেরটা হবে। এরকম তিনটে করে রাখবেন। এবার আপনি একটা দিয়েও করতে পারেন, যে আমি হয়তো শুধু 3 নম্বরটা রাখবো, শুধু স্লো 200 মুভিং অ্যাভারেজ, তাহলে স্টাইলে যাবেন, 1 and 2টাকে উঠিয়ে দেবেন। তাহলে দেখুন একটা মুভিং অ্যাভারেজ এখানে থেকে গেল, একটা মুভিং অ্যাভারেজ এখানে থেকে গেল, শুধুমাত্র 200 ডিএম এটাই থেকে গেল। আবার সেটিংসে গেলেন, ধরুন আমি যেহেতু এখানে ইনপুটসে 21টাও রাখলাম, 21টা ক্লিক করে দিলাম। এইবার কি করবেন, স্টাইলে গিয়ে আপনাদের দেখবেন প্রথমে এই রিবনসটা খুব সরু করে আসবে, ঠিক আছে? এই ইএমএ তে যাবেন, নিয়ে এখানে এটাতে এই যে এই থিকনেসটাকে একটু বাড়িয়ে দেবেন। আপনি আরো বাড়িয়েও দিতে পারেন, থিকনেসটাকে বাড়িয়ে দেবেন নিজের মতো করে। আর কালারটা যেটা খুশি, যে কালারটা আপনি ইউজ করতে চান, এখানে ক্লিক করে করে কালার চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন এখানে গ্রিনটাকে আমি হয়তো কথার কথা বলছি, আমি রেড করতে চাই। রেড করে দিলেন, এই দেখুন 200 মুভিং অ্যাভারেজটা দেখুন রেড হয়ে গেছে এবার। তো এটা এটা এইভাবে আপনারা এইগুলো করে নেবেন, ঠিক আছে? আমি একটা ক্লাসে যদিও দেখিয়েও ছিলাম এটা। এখানে আপনি এটাকে থিকনেসটাকে বাড়িয়ে দেবেন, এখানে থিকনেসটাকে বাড়িয়ে দেবেন, তাহলে লাইনটা আরো মোটা হয়ে যাবে। মোবাইলে কিছু হয় না দাদা, বেসিক্যালি খুব সত্যি কথা। মোবাইলে প্র্যাকটিক্যালি আপনাকে যদি ভালো ট্রেডার হতে হয়, অ্যানালিস্ট হতে হয়, মোবাইল ফোবাইল দিয়ে হবে না, ওই ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আমাদের আজ এত বছর হয়ে গেছে, তাও ট্রেডিং এর টাইমে মার্কেট আওয়াজটা অনেক সময় ল্যাপটপ না খুলে চালিয়ে দিতে পারি সেখান থেকে। কিন্তু সেটাও খুব টাফ অ্যাকচুয়ালি, মানে সে আমাদের এখন অনেক দিন, ওই যেটা বলছিলাম, অনেক দিন হয়ে গেছে তাই। তো যাই হোক, আমি আজকে যে পড়ানোর টপিকটা আছে, এবার আপনারা একটু আমার সাউন্ড তো আপনারা ক্লিয়ারলি পাচ্ছেন, সেটা ইনপুট দিয়েছেন। তো আমি এবার একবারে টপিকে ঢুকে যাচ্ছি। আমি যদি আর একবার জাস্ট একবার জিজ্ঞেস করে নিচ্ছি, যে মুভিং অ্যাভারেজ নিয়ে কারোর কোনো কোশ্চেন্স আছে? মুভিং অ্যাভারেজ নিয়ে, মুভিং অ্যাভারেজ আমরা পড়িয়ে দিয়েছি, ইভেন 2 দিন ক্লাসে আমরা মুভিং অ্যাভারেজ পড়িয়েছিলাম।
এবার যখনই আমাদের বিভিন্ন চার্ট আসবে সেখানে মুভিং অ্যাভারেজের ফাংশনটা আমরা এমনি বলবো, ঠিক আছে? যে একটা মুভিং অ্যাভারেজ, যেটা আমি বলেছিলাম যে একটা ডাইনামিক ইন্ডিকেটর, বেসিক্যালি এটা একটা ডাইনামিক ইন্ডিকেটর। ওয়াই ডাইনামিক, কেন আমি বলছি এটা সব থেকে আদি ইন্ডিকেটর, এবং আমি আমার নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমি প্রথম টেকনিক্যাল অ্যানালিসিসেও এই মুভিং অ্যাভারেজ দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে? তো এই মুভিং অ্যাভারেজ কি হয়, যে আমার একাধারে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ দেবে, এ আমাকে ক্রস ওভার দেখাবে। সেটা আমি ক্লাসে, যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন আমি ডিটেলসে পড়িয়েছি এগুলো, ক্লাসটা রেকর্ডিং অবশ্যই চেক করে নেবেন। ক্রস ওভার দেবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বলবে, তারপরে হচ্ছে বিভিন্ন যে স্ট্র্যাটেজি, যে 200 ডিএমএ নিয়ে আমি বিস্তারিত বলেছিলাম, মানে ডেইলি টাইম ফ্রেমে আমার যদি ডেইলি টাইম ফ্রেম থাকে সেখানে 200 দিনের যে মুভিং অ্যাভারেজ সেটা একটা মেজর রোল প্লে করে, মেজর রোল। সেটা আমার একটা স্পেশাল একটা ওয়েবিনার করেছিলাম, সেটাতে আমি দেখিয়েছিলাম, প্লাস যেদিন মুভিং অ্যাভারেজ পড়িয়েছিলাম সেখানেও কিন্তু আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? যে এখানে যদি আমি একটা র্যান্ডামলি বলি, যে এখানে পেল চার্টটা ধরুন খোলা আছে, পিরামল এন্টারপ্রাইজ। তো এই পিএল চার্টটায় দেখুন খুব মজার ব্যাপার, দেখুন এইখানটায় দেখুন 200 এর কাছে, এখানটায় দেখুন যেন রেজিস্ট্যান্স নিয়েছে, এখানটাতেও দেখুন সেই 200 তেই রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে? তো এরকম 200 কিন্তু আমাদের ম্যাজিক্যালি দেখা যাবে। এইখানটায় দেখুন পুরো এই জায়গাটায় যে কনসোলিডেট ফেসটা, এখানে পুরো দেখুন পুরো ফেসটাতে কিন্তু 200 এর কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করেছে একবারে। মানে এটা দেখুন ডেলি টাইম ফ্রেম করেছি, মানে কি 200 দিনের মুভিং অ্যাভারেজ, মানে 200 দিনের 200টা ক্যান্ডেলের প্রিভিয়াস 200টা ক্যান্ডেলের ক্লোজিং কে এভারেজিং করে যে এভারেজ মুভিং অ্যাভারেজটা তৈরি হয়, সেটাই হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ। এগুলো আমরা বিস্তারিত আমরা পড়েছি, তো সেগুলোতে যাবো না। তো এই মুভিং অ্যাভারেজ দেখুন যে কোনো জিনিসের আপনি চার্ট প্যাটার্ন শিখছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছেন, আপনি ইন্ডিকেটর শিখছেন, সব কিন্তু ব্যাক টেস্টিং করতে হবে, চার্ট ধরে ধরে পেছনে গিয়ে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। কারণ দেখুন এরকম তো স্ট্র্যাটেজি বলুন, ইন্ডিকেটর বলুন, হাজারটা আছে। আপনি কোনটা ইউজ করবেন, আপনাকে কোনটা শুট করবে, সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আমার তো কিছুই লাগে না, আমার তো এসব কিছুই লাগে না, আমি ন্যাকেড প্রাইস অ্যাকশন দেখে নিতে পারি। তো তো মুভিং অ্যাভারেজটা তবুও বলতে পারি আমি খুব ইফেক্টিভ একটা জিনিস, কারণ মুভিং অ্যাভারেজটাকে মুভিং অ্যাভারেজের মতো কাজ করতে হবে। ওই বাচ্চা ছেলের মতো ক্রস ওভার হচ্ছে বাই করে নেবো এইসব করলে হবে না, এটাকে কিন্তু একটু অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে হবে। তো সেখানে আপনি কিন্তু অনেক অনেক রেজাল্ট পাবেন, ঠিক আছে? মোটামুটি আওয়ারলি টাইম ফ্রেম অবধি কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় এই মুভিং অ্যাভারেজ। দেখুন এই জায়গাটাই দেখুন এতটা স্ট্রং আপ ট্রেন্ড, এখানে দেখুন সাপোর্টও নিয়েছে ওই সেন 21 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছে। 21, তো এটা দিয়েও আপনি একটা স্ট্র্যাটেজি করতে পারেন, যে কথার কথা বলছি, আপনি হয়তো এই স্টকটা বাই করেছিলেন কোনো রিভার্সাল বেসিসে হোক বা ব্রেকআউট বেসিসে, এখানে ধরুন বাই করেছিলেন। এবার আপনি এই স্টকটাই ততদিন অবধি হোল্ড করবেন যতদিন না ও 21 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে যাচ্ছে। এবার যেই এখানে ক্লোজিং করে দিলে আপনি সিম্পল এক্সিট করে যান। মানে আপনার স্ট্র্যাটেজিটা তো একটু রুল ড্রিভেন করতে হবে, একটা হয় না যে আমার কাছে বারবার যেমন এই জিনিসটা কোয়েরি আসে যে এক্সিটটা বুঝতে পারছি না, এক্সিটটা বুঝতে পারছি না। তো প্রথমত এক্সিটের জন্য তো এমনিতে বিয়ারিশ আমি ক্যান্ডেল স্টিক শিখিয়েছি, সেটা দিয়েও আপনি এক্সিট করতে পারেন, যে এখানে আপনার মনে হলো বিয়ারিশ হচ্ছে আমি এক্সিট করে দিলাম, যে এই যে কনসলিডেশন ফেজ এটাও করতে পারেন। কিন্তু যারা একটু পজিশনাল ট্রেডিং করবেন তারা সেক্ষেত্রে তখন কিন্তু আপনার এখানে ধরুন 50% কোয়ান্টিটি এক্সিট করে দিলেন, তারপর বাকিটা এখানে 50% করে দিলেন। এ নিয়েও আমার একটা স্ট্র্যাটেজি একটা প্রেজেন্টেশন আমি দিয়েছিলাম, কিন্তু সেটাতেও সেটা ডিটেলস বলা ছিল। এবার যেটা করেছি, এবার আপনি বলবেন যে স্যার এখানে করে তো লাভ হলো না, এ তো উড়ে গেল, তো উড়ে গেল উড়ে যাবে। আপনাকে রুল বেস হতে হবে। এ যদি এরকম করে পড়ে যেত আর আপনি হাঁ করে বসে থাকতেন তখন কি হতো? আপনাকে তো রুল বেস হতে হবে। তো ও যখন আবার এর উপরে যাওয়ার চেষ্টা করছে, এই স্ট্রং ক্যান্ডেলটা যখন দিয়ে দিল এর উপর, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটার উপরে যখন ট্রেন্ডটি খুব ভালোভাবে দিয়ে দেবে। মানে আপনি যদি এই 21 এক্সপোনেনশিয়ালকেই ধরে নিন, তাহলে এটা আপনাকে কিন্তু খুব সুন্দর, এবার দেখুন তালটি পরে কতটা উঠে গেছে। এবার এখানে আপনি কোনো একটা বিয়ারিশ প্যাটার্ন দেখে এক্সিট করে নিন, বা ওর নিচে যখন যাচ্ছে এখানে এক্সিট করে নিন, তারপর দেখুন কতদিন ধরে সাইড বেস করে দিয়েছে। আপনার তো মাথা খারাপ করে দিত, এতদিন ধরে সাইড বেস হয়ে বসে আছে, আপনি এক্সিট করে দেবেন। আচ্ছা সঞ্জীব, হ্যাঁ সঞ্জীব ভালো মনে করিস, সঞ্জীব আমাকে অনেকবার বলেছিল এই ব্যাপারটা। সঞ্জীব আমাকে অনেকবার বলেছিল এই কথাটা, যে ট্রেন লাইন, দেখো ট্রেন লাইনটাও বোধহয় সম্ভবত খুব একটা ক্লাস আমি খুব ভালো করে দেখিয়েছিলাম। ট্রেন লাইন জিনিসটাও, যে ট্রেন লাইন দেখুন আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালো করে গুলে খেয়েছি,
সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে যদি দেখি, এখানে কিন্তু মুভিং অ্যাভারেজটাই যেন এর একটা ট্রেন্ড লাইনের কাজ করছে। স্টিল আমি ধরুন নিফটির চার্টে যাচ্ছি, নিফটির চার্টে যাচ্ছি, দেখুন এখানটায় দেখুন ভালো করে, দেখো আমাকে যদি এইখানটায় ট্রেন্ড লাইন ড্র করতে হয়, আমার কি খুব অসুবিধা হচ্ছে এই জায়গাটা বুঝতে? এই পরিষ্কার দেখছি এইভাবে যদি আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, দেখুন অনেকগুলো আমার কিন্তু লেভেল আমি টাচ করাতে পারছি। আমার 2 থেকে 3টে যদি লেভেল আমি টাচ করাতে পারি, তাহলেই কিন্তু সেটা একটা পারফেক্ট, সেটা কিন্তু একটা পারফেক্ট ইয়ে হয়ে যাবে আমার কাছে, ট্রেন্ড লাইন হয়ে যাবে। দেখো এটা কতবার মেনটেন করেছে। আবার যদি আরেকটা এর মাঝে আরেকটা দেখো ট্রেন লাইন টানো, ধরো এখান থেকে একটা ট্রেন নিলে এরকম করে দেখো কত সুন্দর কাজ করেছে। দেখো এই দেখো আরেকটা ট্রেন লাইন টানলাম, ঠিক আছে, এখানে দেখো আরেকটা ট্রেন লাইন আমি টেনে দিলাম, তাহলে দেখো কতবার রেসপেক্ট করেছে, এখানে দেখো কতবার দাঁড়িয়েছে, আবার এখান থেকে দাঁড়িয়েছে, মানে কি এই ট্রেন লাইনটাই কিন্তু ওর কাছে কি অ্যাজ এ সাপোর্টের কাজ করছে। এখানে, এখানে, আবার দেখো এখানটাতেও সাপোর্ট নিয়েছিল, তারপর ভেঙে গেল দেখো, ঠিক আছে, আবার দেখো নিচের ট্রেন লাইনটা, এরকম কিন্তু একাধিক ট্রেন লাইন আপনারা পরবর্তীকালে আরো যখন ডিপ ডাউন স্টাডি করবে তখন কিন্তু দেখবেন সেখানে একাধিক ট্রেন লাইনও টানতে হচ্ছে। কারণ এগুলো হয় বেসিক্যালি যে আপনার একাধিক কাজ করে, আপনি যদি আবার এইটাও টেনে নেন, দেখুন এখানেও কিন্তু একটা সুন্দর ট্রেন লাইন হচ্ছে, মানে যেটা ওকে কন্টিনিউয়াসলি নিফটিকে রেজিস্ট্যান্স দিয়ে গেছে, কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে দেখুন। তো এই তো সিম্পল ব্যাপার, ট্রেন লাইন তো আর কঠিন কিছু না। এবার ব্যাপারটা যে যত আপনি প্র্যাকটিস করবেন, এটা কিন্তু এমন নয় যে এর লো ওর হাই এরকম করে নিতে হবে, আপনার মোটামুটি আপনাকে সবসময় টার্গেট করতে হবে আমার অ্যাটলিস্ট যেন 3টে পয়েন্টকে আমি টাচ করাতে পারি, অ্যাটলিস্ট আমি 3টে পয়েন্টকে যেন টাচ করাতে পারি, সেটাই হচ্ছে ট্রেন লাইনের গুরুত্ব। ঠিক আছে, মানে আমরা যেমন হরাইজেন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা পড়েছি, গুলে খেয়ে নিয়েছি, তেমনি এখানে কিন্তু ট্রেন লাইনও কিন্তু সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ট্রেন লাইনও হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এখানে দেখুন এটা একটা হরাইজন্টাল লাইন ছিল, এখানে হরাইজন্টাল, এটা যদি আমি টানি তাহলে একটা হরাইজন্টাল একটা সাপ্লাই জোন এখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস। এবার দেখুন কত বিউটিফুলি এটা ওয়ার্ক করেছে। এখানে যদি দেখেন, এটা আমি 15 মিনিটস এর টাইম ফ্রেম খুলে রেখেছি, যে নিফটির ক্ষেত্রে দেখুন এখানটা একটা হরাইজন্টালি কি ফ্যান্টাস্টিক কাজ করেছে, দেখুন কতবার এখানে সাপ্লাই নিয়েছে, মানে হচ্ছে রেজিস্ট্যান্স এর কাজ করেছে, যেই এর ওপরে যেতে শুরু করলো দেখুন রকেট হয়ে গেছে নিফটি, তারপর দেখুন রকেট হয়ে গেছে। যে কন্টিনিউয়াসলি তার মানে কি, এখানে বেসিক্যালি কারা থাকে, আমি অনেকবার বলেছি সেলাররা থাকে। এবার বেসিক্যালি যখনই এবার বায়াররা, যখনই এখানে বায়াররা পুল করে তোলার চেষ্টা করছে সেলাররা, সেলার মানে কি তারাও স্মার্ট প্লেয়ার, আবার যারা বায়ার তারাও কিন্তু স্মার্ট প্লেয়ার। তাহলে এইবার এই সেলার মানে কি, বেসিক্যালি অপশন বলুন বা এমনিতে বলুন যারা শর্ট করার জন্য বসে থাকে, দুদিকেই কিন্তু স্মার্ট প্লেয়ার থাকে। এবার যখনই এখান থেকে যখনই ব্রেকআউটটা নিয়ে নিল, কি হলো তখন এই যে সেলার গুলো এরা কি করলো, এরা তো শর্ট করে বসছিল, মানে এরা এক্সপেক্ট করছিল মার্কেটকে নিচে নিয়ে যাবে। আর বায়াররা কি করছে, বায়াররা বারবার এই জায়গাটা এসে ফেল করছে, বায়াররা তুলছে কিন্তু ফেল করছে। এইবার দেখুন মজাটা দেখুন সাইকোলজিক্যালি কি হয়, যে এখানে যখনই আলটিমেটলি বায়াররা জিতে গেল, তখন এই যে ওপরে যে সেলার গুলো বসেছিল তাদের কি হবে, তাদের পজিশন গুলো লস হতে শুরু করবে। তাদের পজিশন গুলো কি হবে, তারা তো শর্ট করে বসে আছে। শর্ট মানে কি, তারা আগে সেল করেছে পরে বাই করবে এটা ভেবে, পরে বাই করবে এটা ভেবে, যে এখান থেকে আমি সেল করব, যেই নিচে যাবে এই তলায় গিয়ে বাই করব। শর্ট সেলার তো তাই করে, ওপরে সেল করে নিচে বাই করে এসে, তো ওরা তাই ভেবেছিল। এবার যখনই এখানে বায়াররা হেভি হয়ে গেল, এই এই সেলার গুলো তখন কি হলো, লস করতে শুরু করলো। এবার এই সেলাররা তো বেশি লস নেবে না, এরা তখন একটা টাইম পর দেখা যাচ্ছে যে এরা আস্তে আস্তে এদের স্টপ লস গুলো আস্তে আস্তে ওঠাতে শুরু করে, এদের স্টপ লস গুলো, কারণ ওরাও তো স্মার্ট প্লেয়ার, ওরাও কখনোই চাইবে না যে আমি লস নিয়ে বেরোবো। কিন্তু আলটিমেটলি যখন ওরা পারলো না, তখন এবার পজিশন গুলো ওদের কাটতে শুরু করে। এবার সেলারদের পজিশন কাটা মানে কি বলুন তো, সেলারদের পজিশন কাটা মানে হচ্ছে আমার বাই করা। মানে সেলার তো আগে তো আমরা সেল করে বসে আছে, আমরা ওকে ওর পজিশনকে ক্লোজ করতে গেলে কি করতে হবে, বাই করতে হবে। তাহলে এবার ভেবে দেখুন সেলাররাও বাই করলো, আর অলরেডি বায়ার তো আছে, তাহলে বাই প্লাস বাই মানে একটা হিউজ, তাই ব্রেকআউটের পর স্টক এরকম উড়ে যায়। সাকসেসফুল যদি ব্রেকআউট হয়, এবং যেটা আমরা অনেক সময় বলি যে ব্রেকআউট ফেল, ব্রেকআউট ফেল মানে কি, যে বায়াররা ব্রেকআউট করাতে চাইছে কিন্তু সেলাররা শর্ট করতে শুরু করে দিচ্ছে। এবার সেলাররা যখন খুব হেভি পড়ে যায়, তখন আবার ওই ব্রেকআউটটা অনেক সময় ফেল হয়ে যায়। সেলাররা দেখুন, সেলারে এমন একটা ব্যাপার, অনেক সময় দেখেছেন ব্রেকআউট ওপরে গিয়ে ফেল করে, সেটা কেন হয়,
সেটা হচ্ছে ওই যে বললাম যে সেলাররা তো অত সহজে হার মানে না, সেলাররা তখন কি করে তার ওপরে ওপরে গিয়ে ওদের এসএল গুলোকে শিফট করতে শুরু করে, মানে ওরা শর্ট করছে ভেবে দেখুন, ওরা সেল করেছে আগে নিচে বাই করবে বলে, এবার ওদের স্টপ লস কিন্তু সবসময় ওপরে হবে, ওদের স্টপ লস কিন্তু সবসময় ওপরে হবে, তখন ওরা কি করে একটু একটু করে স্টপ লসটা ওপরে শিফট করে, কারণ ওরা কোনোভাবে লস বুক করবে না, কারণ ওরাও তো স্মার্ট প্লেয়ার। তাই এবার আলটিমেটলি ফাইনালি যখন আর পেরে ওঠে না তখন ওরা পজিশন ক্লোজ করে দেয়, তখন ওরা বাই করতে শুরু করে, তাহলে ওদের বাই প্লাস যারা বায়ার অলরেডি নিচে থেকে ছিল তাদের বাইং, এই দুটোর বাইং মিশে স্টককে এখানে বা কোনো ইন্ডেক্স যা একই থিওরি এত দূর উঠিয়ে দেয়, বুঝতে পেরেছেন? এবং ব্রেকডাউনের ক্ষেত্রেও তাই হয়, ব্রেকডাউনের ক্ষেত্রে কনসেপ্টটা ঠিক উল্টো হয়ে যায়, ব্রেকডাউনের ক্ষেত্রে দেখো এখানে যে এখানটাতেও যদি দেখো, আমি যদি দেখাচ্ছিলাম সঞ্জীব বলেছিল, দেখো সঞ্জীব এখানটাতেও দেখো খুব সুন্দর আমরা এটাকে ট্রেন্ড লাইন ম্যাচ করতে পারবো, বিউটিফুলি বিউটিফুলি দেখো কত সুন্দর ট্রেন্ড লাইন দেখো, ঠিক আছে? এখানে দেখো কতবার দেখো এখানটায় সাপোর্ট নিয়েছে, এখানটায় সাপোর্ট নিয়েছে, এখানটায় এসে সাপোর্ট নিয়েছে, কত বড়। সবসময় একটা জিনিস মনে রাখবে, সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জটিলতা আনবে না, কমপ্লেক্স সাপ্লাই জোন হ্যান্ড জোন ভ্যান জোন এইসব এত জটিলতা আনবে না, তুমি শুধু দেখবে কোন লেভেল থেকে শার্প উপরে চলে যাচ্ছে, কোন লেভেল থেকে শার্প ফল আসবে, তার মানে ওটা মেজর সাপ্লাই জোন, এটা আমার মেজর ডিমান্ড জোন, এই তো, এর থেকে তো সহজ আর কিছু হতে পারে না, যেখান থেকে শার্প ফল আসছে সেটা হচ্ছে মেজর সাপ্লাই জোন, মানে ওখানে সেলাররা বায়ারদের দাঁড়াতে দেবে না আর কি, মানে এত স্ট্রং সেলার বসে আছে ওখানে, তাহলে সেই জোন যেদিন ব্রেকআউট হবে তাহলে সেখানে তো ছুটবেই, সেখানে তো স্টক ছুটবেই, বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এইভাবে ব্যাপারটা হয়, যে আমার কাছে এগুলো তো অত জটিলতা করে লাভ নেই, এই তো ট্রেন লাইনটা হাতেই টেনে নিলাম, এই তো ট্রেন লাইন, কত সুন্দর যেন এই চ্যানেলটার মধ্যেই ঘোরাফেরা করছে, কত সুন্দর দেখুন, এই চ্যানেলটার মধ্যেই ঘোরাফেরা করছে, আমার এখানে এলে বাই করে নেবো, এখানে এলে সেল করে দেবো, এই তো সিম্পল। তো এই হলো ব্যাপার। স্মার্ট প্লেয়াররা অনেক কিছু করতে পারে, স্মার্ট প্লেয়াররা অনেক কিছুই করতে পারে। আপনি যে তিনটে স্ক্যানার দিয়েছিলেন সেটা বলেছিলেন ক্লাসে বলে দেবেন, আমি তিনটে কি স্ক্যানার দিয়েছিলাম, স্ক্যানার তো এখনো পড়ায়নি ভাইটি, স্ক্যানার এখনো পড়ায়নি, কিন্তু আরএসআই এখন পড়ায়নি। এনিওয়ে, সো স্টার্ট আরএসআই, আওয়ার নেক্সট ইন্ডিকেটর আরএসআই, কি লিখবেন এখানে, লিখবেন আরএসআই, চলে আসবে দেখবেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কেও কি করে আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি সেটা আমি বোঝাবো। তো এখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সিলেক্ট করবেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সিলেক্ট করবেন, আমি আপাতত দেখুন এখানটায়, ও এই বিরক্ত করে আমাকে, এভার্ট করে এমন উঠে যায় না। আচ্ছা আরএসআই, আরএসআই সিলেক্ট করবেন, ইন্ডিকেটারসে যাবেন, এটা যে কোনো যেখানে যা ডিমার্ট করেন সেখানেও। আর দেখুন একটা কথা আমি বলে দিচ্ছি, মোবাইলে, মোবাইলে যাদের কিছু করার নেই, যে ল্যাপটপ নেই কম্পিউটার নেই বা কিনতেও পারছেন না, দেরি হবে বা এখন পারবেন না, মোবাইলে করলে আমি একটা কথা বলছি, তাহলে ওই ট্রেডিং ভিউ ফিউ গিয়ে লাভ নেই ভাই, সত্যি কথা। আপনাদের যে ডিমার্ট আছে, যে তার মধ্যে আমি বলে দিচ্ছি যে আপস্টক্স বা অ্যাঞ্জেল ওয়ান বা জিরোধা বা এখন ধানও ভালো, এই কটার মধ্যে যদি ডিমার্ট অ্যাকাউন্ট থাকে তার মানে এরাই যা মোটামুটি, বিশেষ করে আমি আপস্টক্স এর নাম বারবার বলবো, কারণ এটা আমি সব থেকে পুরনো ইউজার আপস্টক্স এর, এবং আজও আমি আপস্টক্স কে সব থেকে, আমাকে যদি 1 নম্বর কাউকে বলতে হয়, আমার আমার একটা এট এ টাইম 9 থেকে 10টা ডিমার্ট অ্যাকাউন্ট ছিল, তো মোটামুটি ওই খেয়ে কেমন, তো আপস্টক্স এর মতো ইউজার ফ্রেন্ডলি আমি পাইনি আজ পর্যন্ত, আমার তো একসঙ্গে তো এট এ টাইমে আমার তো 4টে আছে, এখনই 4টে ইউজ করছি আমি, কিন্তু আপস্টক্স মানে যে মোবাইল থেকে ইউজ করবে সেটাও দারুণ, মানে মোবাইল থেকে আপনার যদি একান্তই ল্যাপটপ কম্পিউটার না থাকে, আপনি আপস্টক্স কিন্তু সুন্দর মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন, ওখানে চার্জ দিয়ে একটু একটু অসুবিধা করে হলেও, কিন্তু আমি বলবো, আমি তো কত সময় চার্ট মোবাইল থেকে দেখে নিই, আপনাদেরও অনেক সময় আমি চার্ট মোবাইল থেকে দিয়ে দিই, মোবাইল থেকে দিয়ে দিই, ঠিক আছে? তো ব্যাপারটা দেখুন, দেখার আপনার দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে, আপনি আপনি আপনাকে আই শুধিং করে নিতে হবে। তো দেখুন এখানে
আরএসআই প্লট করেছি, ঠিক আছে? আরএসআই সেটিংসটাকে বলে দিচ্ছি, সবাই নোট করে নিন, লিখে নিন। আশা করি আমার ক্লাসগুলো সবাই নোট করেন। রেকর্ডিং পরে যা দেখবেন দেখবেন, সেটা তো পরের কথা। আরএসআই যদি আমি এখান দেখুন সেটিংসটা খুলেছি, এটা আমি আগে সেটিংসটা করার পর স্ক্রিনশটও পারলে নিয়ে নেবেন, ঠিক আছে? আর পুরোপুরি চ্যাটটা এখন পুরোপুরি বন্ধ করে দেবেন। এসবিআই আছে, এসবিআই ওই ডিমার্ট, ওগুলো আবার ডিমার্ট হলো নাকি? এসবিআই না অ্যাক্সিস, ওরা তো পয়সার লোটে, ওরা তো ডাকাতি করে দিনে দুপুরে। তাও যদি ভালো প্ল্যাটফর্ম দিত এদের মতো, তাও মানতাম। এই তো আমি যে কটার নাম নিলাম, এটা টপ মোস্ট ব্রোকিং, ব্রোকারেজ সস্তা, আপনার প্ল্যাটফর্ম হাইফাই। আচ্ছা, কে হ্যান্ডেস করছে বলুন তো? আমি ক্লাসের মাঝখানে কারোর নিই না আমি। আপনাদের তো হোয়াটসঅ্যাপ, ওপেন হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি, যা ডাউট তো আপনারা এমনিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে। হ্যান্ডেস করবেন না ক্লাসের মাঝে। আর চ্যাটটা আবার বন্ধ করে দিন পরিষ্কার। সেটিংসে যাবেন, আরএসআই বেস্ট মুভিং অ্যাভারেজ, আপার বুলিঞ্জার ব্যান্ড, লোয়ার বুলিঞ্জার ব্যান্ড, এগুলোকে আনটিক করব কিন্তু। হলো, এখানে একটা নিচে একটা বুলিঞ্জার ব্যাকগ্রাউন্ড ফিট, এটাকেও বন্ধ করে দেবেন। এইবার তারপরে এই যে আরএসআই লেখা আছে এখানে যাব, এই থিকনেসটাকে একটু মোটা করে দেবো, আর একটু মোটা করে দিলাম, ধরুন আপনাদের বুঝতে সুবিধা হবে। কালারটা আমি আমার মতো করে যা খুশি করতে পারি, আপাতত ব্লুই রাখলাম। এখানে দেখুন আপাতত সেটিংসটা এটাই রাখছি, পরে আমি একটা সেটিংসটা চেঞ্জ করে দেবো। এখানে এটা লাইন করে নিন, 70টা, 30টাও লাইন করে নিন। পাশে বাঁ দিকে যাবেন, এখানে থিকনেসটা বাড়িয়ে নিন, এখানে থিকনেসটা আপনি বাড়িয়ে নিন। ওকে, হয়েছে? তো এই মোটামুটি সেটিংস আপাতত। আপাতত সেটিংসটা আমি এটা দেখিয়ে রাখলাম, আবার আমি এই সেটিংসটাই আসবো, চিন্তা নেই। হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। তো দেখুন আমার নিচে কি হচ্ছে, এখানে আমার একটা ইন্ডেক্স প্লট আছে, যা খুশি প্লট থাকতে পারে। আর নিচে এখানে এরকম একটা গল্প তৈরি হয়ে গেছে, এরকম একটা গল্প তৈরি হয়ে গেছে। এবং দেখুন এই আরএসআই বেসিক্যালি কি ডিনোট করে। আরএসআই হচ্ছে একটা এই আরএসআই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। কেউ 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 বলে ল্যাগিং ইন্ডিকেটর, কেউ কেউ আবার বলে এটাকে অসিলেটর বা লিডিং ইন্ডিকেটর। কিন্তু বেসিক্যালি আরএসআই একটু লিখছি আগে। এখানে হচ্ছে এই আরএসআই এর ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই রিলেটিভ স্ট্রেংথ, এই অডিও আমার ব্রেক করছে, আমার অডিও ব্রেক করতে পারে না, ইম্পসিবল। একটু কাইন্ডলি আমাকে জানান তো অডিও ঠিক আছে কিনা। যার এরকম মনে হচ্ছে জাস্ট রিজয়েন করুন ক্লাস। অডিও ঠিক আছে তো? আচ্ছা, ব্রেক করছে না? ব্রেক করছে না, একবারে ক্লিয়ার আছে। অডিও তো ব্রেক করার কথা নেই। কেউ বলছে করছে, কেউ বলছে করছে না, অদ্ভুত ব্যাপার। দিনের দুপুরে ক্লাস নিচ্ছে, অডিও কোনো ব্রেক করে না। আচ্ছা দেখুন, বেশ বেশ, এবার চ্যাটটা বন্ধ করুন, অনেক শুনেছি। না না, টাওয়ারের প্রবলেম কোথায়? টাওয়ারের প্রবলেম, হ্যাঁ অনেকেই বলছে যেমন আমাদের একবারে ক্লিয়ার আছে। তো যাই হোক, যাদের এরকম প্রবলেম মনে হচ্ছে তাদের একটু বেটার পজিশনের জন্য কোনো ইয়েতে যান। আর যে ম্যাক্সিমাম কি হয়েছে ব্যাপারটা, আপনারা তো জিও ইউজার, আপনারা যে মোবাইল থেকে নেটটা করছেন সেটা ম্যাক্সিমাম জিও, মানে যদি প্রবলেম হয় জিওর অল ওভার ওয়েস্ট বেঙ্গল। কিন্তু কিন্তু এখানে তো আমি ইয়ে ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বেশ। এবার চ্যাটটা একটু বন্ধ করে দিন। তো দেখুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এরপর যদি ব্রেক করে তখন আমাকে বলবেন। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আমাকে কি বলে, যে কোনো একটা প্রাইস বা কোনো একটা স্টক বা যাই হোক, আপনি যাকেই দেখছেন, আপনি এখানে ইন্ডেক্স খোলা আছে, ইন্ডেক্স যাই দেখেন, সেই স্টকটা অ্যাকচুয়ালি যে জায়গায় আছে, তার প্রাইসটা যে জায়গায় আছে, তার স্ট্রেংথ বোঝায়। আরএসআই বেসিক্যালি সেটা কি বোঝায় না, স্ট্রেংথ। সে যে জায়গায় আছে, যে আমি এখন এই জায়গায় আছি, আমার স্ট্রেংথ কতটা, আমি এইখানটায় চলে গেলাম, আমার স্ট্রেংথ কতটা, এটা কিন্তু আরএসআই সবসময় বোঝায়। ঠিক আছে, এটা সবসময় কে বোঝায়?
না আরএসআই বোঝায়। এবার এই আরএসআই যদি পাতি আমি যদি একটু ক্যালকুলেশনে আসি, আরএসআই ক্যালকুলেশনটা কিভাবে হয় জানেন তো? আরএসআই ক্যালকুলেশন হয়, আমি এখানে ডেইলি চার্টটাকে একটু ডেইলি করছি। আরএসআই এর কি ক্যালকুলেশন হয় আমাদের? আরএসআই এর ক্যালকুলেশনটা হয় এরকম করে যে লাস্ট ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলটার যেটা ক্লোজিং প্রাইস, লাস্ট ক্যান্ডেলটার যে ক্লোজিং প্রাইস, ধরুন আজকে একটা ক্যান্ডেল ক্লোজ করেছে, আজকের যে ক্লোজিং প্রাইস ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস, তার প্রিভিয়াস 14 ডেজ ক্লোজিং প্রাইসের রেসপেক্টে তার স্ট্রেন দেখা হয়। আজকের যে ক্লোজিং প্রাইস তার প্রিভিয়াস 14টা ক্লোজিং প্রাইসের এভারেজ করা হয়, তার রেসপেক্টে আজকের যে ক্লোজিং প্রাইস ইন্টু 100%, মানে পাতি কথায় পার্সেন্টেজের একটা হিসাব। ধরুন আজকে কোনো একটা ক্যান্ডেলের, আমি বলছি কথার কথা বলছি, ধরুন আজকে কোনো একটা ক্যান্ডেলের হয়তো ক্লোজিং প্রাইস দিচ্ছে যে 70, আর যদি এমন হয় তার তার পাস্ট 14 দিনের ক্লোজিং প্রাইস হয়তো 80, তখন 70/80 ইন্টু 100% ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হচ্ছে তত পার্সেন্ট হয়ে যাবে আরএসআই, তত পার্সেন্টেজ হয়ে যাবে কি আরএসআই। বুঝতে পেরেছেন? আরএসআই হিসাবটা এরকম করে হয় যে আমি যদি আর একটা বলি যে ধরুন 50 হচ্ছে আজকের ক্লোজিং, ঠিক আছে, 50 হচ্ছে আজকের ক্লোজিং, আর তার 14 দিনের ক্লোজিং প্রাইস ক্যান্ডেলের প্রিভিয়াস 14 দিনের ক্লোজিং প্রাইসকে যদি এভারেজ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হয়তো কথার কথা বললাম 100 দাঁড়ালো, তাহলে ইন্টু 100, তার মানে কত হবে বুঝতেই পারছেন 50। তার মানে আরএসআই আপনাকে 50% তখন শো করবে, মানে ওর 50% স্ট্রেংথ আছে, ও যেখানে আছে তার 50। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। তো আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তো করে লাভ নেই অত, মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে লাভ নেই মানে যে বুঝে লাভ নেই। আমি যদি এখান থেকে দেখি ব্যাপারটাকে, কি দেখতে পাচ্ছি চলুন এখানে আমি একটা চার্ট খুলি। এখানে দেখুন আমি মারুতি সুজুকির চার্ট খুলেছি, ঠিক আছে। এবার এখানে আমি দেখতে পাচ্ছি নিচে যে আরএসআইটা প্লট আছে সেটা কি হচ্ছে, যে কখনো এই যে পুরো যে তার রেঞ্জটা, জেনারেলি আরএসআই রেঞ্জটা পুরো হয় 0 থেকে 100 অব্দি, 0 থেকে 100 অব্দি পুরো পার্সেন্টেজ। আর এই যে মাঝের যে ব্লকটা আছে, এই যে মাঝের জায়গাটা, এটা হচ্ছে 70, ওপরটা হচ্ছে আপার ব্যান্ড 70, নিচের ব্যান্ড হচ্ছে 30। ওকে, আপার ব্যান্ড 70, নিচের ব্যান্ড 30। আরএসআই সবসময় জানবেন নিচের একবারে 0 হোক বা 20 হোক এক সময় ওপরে যাবে, আবার ওপর থেকে এক সময় নিচে আসবে। আরএসআই বেসিক্যালি এরকম করে, আরএসআই বেসিক্যালি এরকম করে। এবার কি হচ্ছে, আমি কখনো কখনো দেখছি যে এটা আবার 70-এর ওপরে চলে যাচ্ছে, কখনো কখনো দেখছি 30-এর কাছে টাচ করছে, কখনো আবার 30-এর নিচে চলে যাচ্ছে। আবার দেখুন এইখানটায় মোটামুটি আরএসআই ধরুন 65-63 আছে, ঠিক আছে, আবার এখানটায় দেখুন 70-এর উপর চলে গেছে। তো এইভাবে আরএসআই দেখা যাচ্ছে ঘোরাফেরা করছে, যে আমার এদিকে ইন্ডেক্স বা স্টক যেমন যেমন যাচ্ছে আরএসআই কিন্তু তেমন তেমন যাচ্ছে। মানে এবার হচ্ছে দেখুন এইখানটা যদি আমি এইখানে চার্টটুকু শুধু দেখি, মজাটা দেখুন, এইটুকু যদি চার্টটা দেখি আমি মারুতি সুজুকি, তাহলে দেখুন এই পুরো পিরিয়ড অফ টাইমটাই মারুতি সুজুকি এখন সব থেকে হাইয়েস্ট স্ট্রেংথে আছে, এই যতটুকু আমি দেখাচ্ছি ততটুকুর মধ্যে, ঠিক আছে। তাহলে দেখুন আরএসআই কিন্তু দেখুন এই জায়গাতে পুরো একটা এই রকম লেভেলে চলে গেছে একবারে, এবং এখনো কারেন্টলি দেখুন ও কাছাকাছি 70-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। তবে আরএসআই অ্যাকচুয়ালি যতটা ওপরে, আরএসআই এটা ডিনোট করবে যে সেই স্টকের স্ট্রেংথ হচ্ছে তত বেশি। আরএসআই যত ওপরে, আরএসআই 70-এ থাকুক, আরএসআই যদি 70 থেকে 75-এ চলে যায়, তার মানে জানবে সেই স্টক আরো ওপর দিকে মুভমেন্ট নিচ্ছে, মানে সেই স্টক আরো বেশি স্ট্রং আছে। সব সময় স্ট্রেংথ বোঝায়। আর আরএসআই ওপর থেকে যত নিচে নামবে তত জানবেন সেই স্টকের স্ট্রেংথ মানে ড্রপ হচ্ছে, স্ট্রেংথ ড্রপ হচ্ছে। আরএসআই সবসময় এই জিনিসটাই আমাকে দেখায়। তো এবার দেখুন একটা জিনিস, যে আমি যদি পাতিকতা হোয়াইট বোর্ডে যাই,
যে জেনারেলি থিওরিটিক্যাল বলা হয় যে আরএসআই যখন গ্রেটার দেন 70 হয়ে যায়, আরএসআই ওই লাইনটা গ্রেটার দেন, যে এরকম লাইনটা আছে তো, ধরুন এরকম এরকম, ঠিক আছে, এরকম এরকম। এবার ধরুন এখানটায় হচ্ছে আপনার 100, এটা 0, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 30। আরএসআইটা মোটামুটি এর মধ্যে এরকম করে অনেক ঘোরাফেরা করছে, এরকম যাচ্ছে, কখনো এরকম উঠে যাচ্ছে, এইভাবে মোটামুটি ঘুরছে ধরুন আরএসআই। তো বলছে আরএসআই যখন গ্রেটার দেন 70 হয়ে যাবে, সেই সিচুয়েশনটাকে বলা হয় ওভারবট সিচুয়েশন। ওভারবট সিচুয়েশন মানে কি? ওভারবট সিচুয়েশন মানে সেই স্টক বা ইন্ডেক্স যাই বলুন, সেই স্টকটিতে খুব হেভি বাইং হয়ে গেছে, যথেষ্ট বাইং হয়ে গেছে, এক্সেস বাইং হয়ে গেছে, তাই সেটাকে বলা হয় ওভারবট। পসিবিলিটিস আর দেয়ার যে এইবার ওই স্টকটা ওই স্ট্রেন্থ থেকে মেবি রিভার্স নিতে পারে বা নিচে আসতে পারে। আসবেই তার কোনো গ্যারেন্টি নেই, আসতেই হবে তার কোনো গ্যারেন্টি নেই। এটা একটা ধারণা, ঠিক যেমন একটা ডাউন ট্রেন্ডের পর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে সে কি বলে যে মেবি ট্রেন্ডটা এবার রিভার্স করতে পারে, কিন্তু হবেই যে একটা হ্যামার দিয়ে দিল মানে হবেই তার কোনো গ্যারেন্টি নেই, হতে পারে, আমাদের তার জন্য কনফার্মেশন নিতে হবে। ঠিক তেমনি আরএসআই যখন বিলো 30 হয়ে যায়, এটা থিওরিটিক্যাল, কিন্তু তখন সেটা ধরে নেওয়া হয়, সেই সিচুয়েশনটাকে বলা হয় ওভারসোল্ড, মানে স্টকটাতে খুব বেশি বিক্রি হয়ে গেছে, মানে সেলিং খুব হয়েই গেছে, সেলিং হয়েই গেছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা বিলো 30 দেখুন, মানে খুব বেশি সেলিং হয়ে গেছে স্টকটাতে। এইবার হতে পারে স্টকটা এইবার এত পড়েছে, এবার মেবি একটা টার্ন নিতে পারে ওপর দিকে, ঠিক আছে, নেবেই তার কোনো গ্যারেন্টি নেই। তো এটা হচ্ছে জেনারেলি বলা হয় আরএসআই ওভারবট অ্যান্ড ওভারসোল্ড জোন। আমি যেটা শেখাই, আমি যেটা পড়াই, সেটা আমি একটু আলাদা পড়াই। তো আমি যদি ওখানে যাই সেটিংসে আবার, যে ওভারবট ওভারসোল্ড আমার 70-এর উপরে 30-এর নিচে থাকলো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ব্যান্ডটাকে একটু পাল্টে দেবো, কি করব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে মনে রাখবেন এই 70টাকে মুছে 60 করে দেবো, আর এই 30টাকে মুছে 40 করে দেবো। 60 আর 40 মানে দুটোকে যোগ করে আপনাকে 100 করতেই হবে, দুটোকে যোগ করে, আর মাঝেরটা 85 থাকে, দুটোকে যোগ করে আপনাকে সবসময় কি করতে হবে না 100 করে দিতে হবে। সেটা আপনি যেভাবে করতে পারেন আর কি, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তাহলে 60 আর 40 আমি করে দিলাম, আমি কিন্তু 60-এর ওপরে ওভারবট, 40-এর নিচে ওভারসোল্ড। বেশ বেশ, এখন আমি যেটা পড়াচ্ছি নিফটিতে কি করেছে ওভারবট ওভারসোল্ড, এত পণ্ডিত হতে হবে না, বিশ্বাস করুন, আপনাদের সামনে একজন পণ্ডিত বসে ক্লাস নিচ্ছে, তো আপনারা তার ক্লাসটা করুন, অনেক ইয়ে হবে। মাঝখানে কমেন্ট করেন না, এটা রিদিমটা কেটে যায়, আর কিছুই না। আমার এই জিনিসটার কতবার বলবো, ক্লাসের বাচ্চা ছেলে তো নন কেউ। তো দেখুন, তাহলে এবার তাহলে আমি কি করলাম, এই রেঞ্জটাকে আমি করে দিলাম 60, আর এই রেঞ্জটাকে করে দিলাম 40। 60-40 কিন্তু ওভারবট আর ওভারসোল্ড জোন নয়, আমার ওভারসোল্ড আর ওভারবট জোন 70 আর 30 থেকে যাবে। জেনারেলি জেনারেলি কি দেখা যায়, যে জেনারেলি বলছি আমি, যে একটা স্টক 40-এর নিচে গেল, সেখান থেকে ঘুরে যখন সে আবার আসতে শুরু করবে, তখন দেখা যায় সেখান থেকে একটা রিভার্সাল হয়, সেখান থেকে একটা রিভার্সাল আসে জেনারেলি। দেখুন এখান থেকে আস্তে আস্তে স্টকটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে, মানে 40-এর ওপর যখনই উঠতে শুরু করে, তখনই জেনারেলি দেখা যায় যে একটা রিভার্সাল হয়। এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েতে আমরা আরএসআই বুঝছি এবার, জেনারেলি। আর তার সাথে আমি যেটা লাগাই, আমি সবসময় যেটা লাগাই ডিউ টু, মানে যা, যেহেতু আমি একজন মোমেন্টাম ট্রেডার, প্রাইস অ্যাকশন মোমেন্টাম ট্রেডার, তো তার কে বেশি মোমেন্টাম নেয় অ্যাভাব 60, অ্যাভাব 60 ফর মোমেন্টাম ট্রেডিং, এটা কিন্তু ফর মোমেন্টাম ট্রেডিং বলছি, কিন্তু ফর মোমেন্টাম ট্রেডিং, যেহেতু আমার পুরো ফ্রেমওয়ার্কটা আপনারা অবশ্যই পরিচিত, সেই আমার যেহেতু ফ্রেমওয়ার্কটা হচ্ছে পুরোপুরি মোমেন্টাম ট্রেডিং বেস, তাই আমি জেনারেলি কিন্তু এই জিনিসটাই করে থাকি, ঠিক আছে।
আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি আর একবার বলবেন, আমার ভয়েস এখন ঠিক আছে? একটু আগে ব্রেক করলে একবার ব্রেক করাটা বলবেন না, কন্টিনিউয়াসলি ব্রেক করছে সেটা বলুন। আপনার এতক্ষণ ধরে যে আরএসআই বোঝালাম সেটা বুঝতে পারলেন না পারলেন না, আমাকে এটা বলুন তো, তাহলে আমি বুঝে যাব। আরএসআই বোঝা গেল? এতগুলো যতগুলো পয়েন্ট বললাম আমি। ম্যাক্সিমাম জন বলছেন একদম ক্লিয়ার, তাহলে কি করে বুঝলেন তাহলে? জানি না আজকে হঠাৎ করে এরকম কেন হচ্ছে, অনেকদিন এরকম হয়নি। আচ্ছা, আমার যেটা বক্তব্য সেটা দেখুন, এখানে হচ্ছে 40-র ওপর থেকে আরএসআই উঠতে শুরু করেছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। স্টকটা দেখুন এই জায়গাটাই ছিল তখন, স্ট্রেংথ নিয়েছে, স্ট্রেংথ নিয়েছে, ঠিক আছে। তারপর দেখুন এখান থেকে আবার পড়ে গেছে, স্ট্রেংথ নিয়েছে কি এখান থেকে আবার দেখায়, এটা স্ট্রেংথ নিয়েছিল, দেখুন আবার পড়ে গেছে। আবার দেখুন এখান থেকে উঠতে শুরু করেছে। এবার দেখুন পার্টিকুলারলি এই জায়গাটায় আরএসআই 60-কে ক্রস করছে, এই জায়গাটায় করছে। তারপরে দেখুন ঠিক এই জায়গাটা, সেটা ঠিক এই জায়গাটা। তারপর কি হয়েছে দেখুন, স্টকটা রকেট হয়ে গেছে, রকেট হয়ে গেছে মারুতি সুজুকি। মানে আমার কথাটা হচ্ছে, আরএসআই আপনি যত বড় যে এখানে আসছে, আরএসআই 80-তে চলে গেছে, ওভারবোটের সর্বোচ্চ জায়গায় চলে গেছে, আমার কসাস থাকতে হবে, সব ঠিক আছে, কিন্তু তার সাথে এটাও সত্যি যে মারুতি সুজুকি এই যখন 80 বা 80টা কোথায়, এই তো এইখানটায় 80, এই দেখুন এইখানটায় 80, এখান থেকে দেখুন ফলটাও করেছে। এটাও তার সাথে ঠিক যে আরএসআই কিন্তু তার সর্বোচ্চ স্ট্রেংথে বা প্রাইসটা তার মোমেন্টামের সর্বোচ্চ স্ট্রেংথে দাঁড়িয়ে আছে, সর্বোচ্চ স্ট্রেংথে দাঁড়িয়ে আছে তার মোমেন্টামে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তো জেনারেলি যেটা হয় যে আরএসআই 60-র ওপর যদি, আরএসআই দেখে কোনো ইন্ডিকেটর দেখে আমি কখনো কোনো বাই সেল ডিসিশন নেবো না, সেটা তো আমি অনেকবার আপনাদেরকে বলেছি। কোনো বাই সেল ডিসিশন আমার কোনো মুভিং অ্যাভারেজ দিয়ে হবে না। আমি যেটা করতে পারি যে আমি যদি এখানে কোনো প্রাইস প্যাটার্ন পাই, সেই সময় যদি দেখি আরএসআই 60-র ওপর যেতে শুরু করছে, তাহলে সেইটা নিয়ে ভাবতে পারি। আমার দেখুন মজাটা দেখুন, এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল ছিল, এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল ছিল, এই ক্যান্ডেলটার সময় দেখুন আরএসআই পার্টিকুলার 60-র উপর যেতে শুরু করলো। মানে মজাটা দেখুন, আমার প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি এই ব্রেকআউট থেকে হয়তো বাই করলাম স্টকটা, আর আরএসআইও আমাকে কনফার্ম করে দিল যে আমি আবার 60-র উপর যাচ্ছি। তার মানে তারপরেই ওই জন্য এটা পুরো রকেট হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি? এবং দেখুন ও যখন এইখানটায় গেল, তখন আরএসআই 80-র কাছাকাছি দিয়ে দিয়েছে, 80-র কাছাকাছি দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কি বলছি? আমি যদি চারটা আরো একটু বড় করে খুলে দেখাই আপনাদের, এই দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন আরএসআই এই জায়গাটা দেখুন, ভালো করে দেখুন, এতটাও নয়, এইখানটাতেই দেখুন, ভালো করে দেখুন, এইখানটাতেও 60-র ওপর যেতে শুরু করলো। 8700 ছিল, আমি বোধ হয় 8700 এই লেভেলে আপনাদের মারুতি সুজুকি বলেছিলাম, যদি আমি আরএসআই দেখে বলিনি যদিও। এবং সেখান থেকে দেখুন টানা 9700, একদিন দিলামও না আপডেট যে 8700-তে বলেছিলাম, 9700 800 চলে এলো, আগের দিনই তো 9850 টাচ করলো। আমি আবার আগের দিনও আপনাদের মারুতি সুজুকি বললাম, তো সেগুলো তো পরে আসছে। তো বেসিক্যালি আরএসআই যখন জেনারেলি 70-এর উপর চলে গেলে, সেখানে কিন্তু আমাদের একটু কসাস হয়ে যেতে হবে, সেখানে আমাদের কসাস হয়ে যেতে হবে। এই আরএসআই এর কিন্তু বিভিন্ন জায়গায় দেখুন, এই জায়গাটা পুরো কিন্তু কি হয়েছে, 60-এর ওপরে ছিল, 60-এর ওপরে, এবং দেখুন এইখান থেকে 60-এর ওপরে এই ক্যান্ডেলটা এখান থেকে উঠতে শুরু করে, এবং দেখুন টানা শার্প একটা বড় মুভমেন্ট দিয়েছে। যেখান থেকেও যদি দেখি আমি, এই জায়গাটা থেকে কত প্রাইস ছিল, 8500 থেকে 500 পয়েন্টের মোমেন্টাম নিয়ে নিয়েছে। আবার দেখুন ভালো করে এই জায়গাটা যখন ফল করছে, আরে মানে এই স্টকটা যখন ফল করছে, ভালো করে দেখুন এই জায়গাটায় কত আরএসআই ছিল, এই জায়গাটায় দেখুন কত ছিল আরএসআই, এই জায়গাটায় অলমোস্ট 70 চলে গেছিল আরএসআই, 70। দেখুন 70-তে আরএসআই গেলেই সেখান থেকে ফল করবে, এর কিন্তু কোনো মানে নেই, এর কিন্তু কোনো মানে নেই। আরএসআই 3 মাস ধরে 70 থেকে 80-র মধ্যে কাটিয়ে দিতে পারে, আর আপনার স্টক পুরো উড়ে উড়ে যেতে পারে, স্টক পুরো উড়ে উড়ে চলে যেতে পারে। অতএব এমন নয় যে আরএসআই 70-র উপর চলে গেল মানে তড়ি ঘড়ি চলো বাবা সেল করে দাও, একবারে নয়। আমাদের সেল সবসময় আমরা করব প্রাইস অ্যাকশন বেসিসে। আমার প্রাইস অ্যাকশন, আমি যদি বিয়ারিশ কোনো স্ট্রং প্রাইস অ্যাকশন পেলাম,
then only sell, otherwise not. Okay, so this is the RSI basically. আপনাদের এইবার RSI আপনাদের কাজ হবে, আপনারা বিভিন্ন চারে, যেমন এখান থেকে 40-এ সুন্দর রিভার্সাল ট্রেডিং হয়, এখান থেকে দেখুন 40-এ উঠতে শুরু করেছে, কিন্তু এখানটা দেখুন সাইড বেস। আমার কথাটা হচ্ছে আমি একটু ভালোবাসি RSI একটু 60-এর ওপরে না দেখলেও আপনারা একটু 55-এর ওপর কনসিডার করুন, যে এখানটাই ধরুন 50, তো এটা 50 ধরুন, এই জায়গাটা আপনি এই জায়গাটা কনসিডার করুন। ভালো করে দেখুন, এইখানটাই হচ্ছে মোটামুটি 57-56 এসছে, দেখুন এখানটায় দেখুন সুন্দর একটা ভালো, মানে এইখানটা পরিষ্কার আমাকে বোঝাচ্ছিল, এখানে ছোট্ট মতো যেন একটা রাউন্ডিং বটম করেছিল, ছোট্ট মতো রাউন্ডিং বটম, এখানে যেই 55-এর উপর 57 হয়ে গেল, এখান থেকে আমি সুন্দর বাই করতে পারি। এই লেভেলটাকেও মেনটেন করেছে, এই লেভেলটা, তাহলে তারপর দেখুন শার্প 2-3 দিনের স্টক প্রাইসটা কোথায় তুলে দিয়েছে। তাহলে যে কোনো ইন্ডিকেটারকে যদি আমি ইন্ডিকেটারের মতো, আর যেখানে আর 5টা জায়গায় ইন্ডিকেটারকে ভুলভাল ভাবে পড়ানো হয়, আমি তো এখনো ডাইভারজেন্স বলিনি, আমি ডাইভারজেন্স অবশ্যই সেটা একটু অ্যাডভান্স পার্ট, এখন বললে ফালতু গুলিয়ে যাবে। ডাইভারজেন্স RSI, যারা খুব প্রফেশনাল ট্রেডার হয় তারা কিন্তু RSI এর মধ্যে ডাইভারজেন্স খোঁজার চেষ্টা করে, এবং এই RSI ডাইভারজেন্স কিন্তু আপনার 15 মিনিটস টাইম ফ্রেম, ইন্ট্রাডে বলুন, আপনার ইন্ডেক্সে বলুন, সেখানে কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করে, দারুণ ভাবে। RSI যারা প্রফেশনাল ট্রেডার হয় তাহলে তারা কিন্তু RSI ওই 60-40-র ওপর শুধু দেখে না, তারা যেটা করে তারা কিন্তু RSI কে অ্যাজ এ ডাইভারজেন্স দেখে, ঠিক আছে। তার RSI, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যদি কোনো স্টককে আগে সেল না করেছেন, সেই স্টক যদি ওপর থেকে এরকম করে 60-কে কেটে দেয়, এটা হচ্ছে 60 লাইন, 60-কে কেটে যদি নিচে আসতে শুরু করে, তাহলে কিন্তু সেখানে আপনাকে সেল করতেই হবে, সেখানে কিন্তু আপনাকে সেল করতেই হবে। যে আপনি বিয়ারিশ, আপনি হয়তো মিস করে গেছেন, বিয়ারিশ প্যাটার্ন দিয়েছে, বসেছিলেন, কিছু করেননি, সেখানে কিন্তু মিস করতে হবে। কিন্তু সর্বোপরি একটাই কথা বলছি, আমার সর্বোপরি হচ্ছে প্রাইস অ্যাকশন ইজ এভরিথিং। প্রাইস অ্যাকশন মানে হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড জোন, সাপ্লাই জোন। যেখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি একটা সাপোর্ট জোন আছে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি RSI নিচে গিয়ে মাথা নুয়ে পড়ে গেল একবারে, ও দেখুন আস্তে আস্তে টুক করে আবার উঠে গেল। তো এবার ব্যাপারটা হচ্ছে, যারা খুব শর্ট টার্মে কুইক ট্রেডিং করেন, তারা সেক্ষেত্রে তারা কিন্তু সবসময় ডিসিশন নেবেন কি দেখে, না প্রাইস অ্যাকশন দেখেই বেশি। একটু পজিশনাল বা লম্বা ট্রেডিং যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কি করতে পারেন, ডিসিশন নিতে পারেন ইয়ে দেখে, কি বলে ওটাকে, RSI দেখে। তবে সেখানে প্রাইস অ্যাকশন এবার দেখুন, গল্প দেখুন। এবার এখানটায় ব্যাপারটা আপনাদের ক্লিয়ার বোঝাতে হবে, যে ড্রব্যাক অফ দ্য ইন্ডিকেটার্স, ড্রব্যাক অফ দ্য ইন্ডিকেটার্স। তো আমার কথাটা হচ্ছে এই অ্যাস্ট্রাল, মানে আমি আমার ইনস্টিটিউশনে অ্যাস্ট্রাল বলে বলে হচ্ছে থকে গেছি ওদের, মানে অ্যাস্ট্রালের মতো বিউটিফুল স্টক আমি তো দেখেছি খুব অল্পই, মানে তার জায়গায় জায়গায় ফান্ডামেন্টাল, তার কি পিএস, কি আর্নিংস, কি আমাদের ইয়ে রিজার্ভ ব্যালেন্স শিটের পার্ট, কি ট্রেড রিসিভেবল বলুন, সব মানে ফ্যান্টাস্টিক, কি আরওসি যদি বলি, তো সেই জায়গাতে কন্টিনিউয়াসলি কিন্তু এই লোকটা বা এই কোম্পানিটা আন্ডার ভ্যালুয়েশনে ছিল, আন্ডার ভ্যালুয়েশনে ছিল। তো আজ থেকে 1-1.5 মাসের 2 মাসের আগের কথা বলেছি, আপনাদের তো আমি বারবারই বলেছিলাম, টেকনিক্যাল শোতে বলেছিলাম, গ্রুপে আমি বারবার ওদেরকে বলেছিলাম, ডাইরেক্টর স্টক কিনতে এইভাবে বলা যায় না, যে এই অ্যাস্ট্রাল কিন্তু দুর্ধর্ষ জায়গায় আছে, এই অ্যাস্ট্রাল একটা আন্ডার ভ্যালুয়েশনে আছে, এই অ্যাস্ট্রাল কিন্তু অনেক দিন ধরে কিছু করছে না। এবং আমি বলছি এই অ্যাস্ট্রালের যদি কোনো টেকনিক্যালস ভালো জায়গা আসে, অ্যাস্ট্রাল যেহেতু এতটা বিউটিফুল কোম্পানি, তার ফান্ডামেন্টালসে এত ভালো ভালো জিনিস হচ্ছে, এ যেদিন কিন্তু টেকনিক্যালি একটা জায়গা নেবে, সেদিন কিন্তু স্টকটা কিন্তু একটা ভালো রকম মোমেন্টামে আসতে পারে। এবং যখন এখানে ছিল আমি অ্যাস্ট্রাল বলেছিলাম, এখানে একবার বলেছিলাম অ্যাস্ট্রাল, তারপর রেজিস্ট্যান্স নিয়ে এসেছিল, আবার এখানে বলেছিলাম, আপনারা নিজেরাই জানেন আমি 1400 একটু নিচের লেভেল থেকে অ্যাস্ট্রাল বলছিলাম, এবং ফাইনালি ও কিন্তু 1450-এর ওপর এখানে ব্রেকআউটটা আলটিমেটলি নিয়েছিল। ঠিক আছে, সেখানে আমি ইমিডিয়েট টার্গেট দেখুন এটাই দিয়েছিলাম, যে 1650 হচ্ছে ইমিডিয়েট টার্গেট, এবং সেটা যদি ক্রস করে যায় তাহলে অ্যাস্ট্রাল কিন্তু আরো অনেকটা মোমেন্টাম নিতে পারে। এবং তারপরে জানেন বাকিটা তো ইতিহাস হয়ে গেল। এবং দেখুন আমি কিন্তু এটা ফান্ডামেন্টালি আমার কনভিকশনটা অ্যাস্ট্রালের প্রতি বেশি ছিল, তার মানে এমন নয় যে কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা ইনভেস্টিং যেটাকে বলি, কখনোই সেটা লং টার্ম নয়। আমি দেখুন অ্যাস্ট্রালকে কিন্তু পুরো ফান্ডামেন্টালি, সেটা কত দিনের ব্যাপার, এটা দেখুন, এটা হচ্ছে মে মাস, এই গল্পটা মে মাসের একটু আগে বা মে মাসে শুরু হয়েছে, আজ আপনাদের জুনটা যা শেষ হলো, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে স্টকটা উড়িয়ে নিয়ে চলে গেল।
এইবার যে কারণে আমি কথাটা বলছি, যে আজ অ্যাস্ট্রাল দেখুন এতটা মুভমেন্ট, এবং অ্যাস্ট্রাল স্টিল নাও এখনো কিন্তু স্ট্রং আছে। আমাদের ফান্ডামেন্টালি যখন আমরা দেখাবো বা পড়াবো, সেখানে দেখাবো যে এই জায়গাতে অ্যাস্ট্রাল একটু ওভার ভ্যালুয়েশনে চলে গেছে, ফান্ডামেন্টালি একটু ওভার ভ্যালুড হয়ে গেছে। কিন্তু এবার দেখুন আরএসআই বাবু কি বলেছে দেখুন। আরএসআই বাবু এই জায়গা থেকে বলতে শুরু করে দিয়েছিল কিন্তু এ কিন্তু ওভারবট হয়ে গেছে, 80-80-তে চলে গেছে। আর সেটা তাহলে কোন সময়? এই সময়। তাহলে আপনি ভাবুন আরএসআই আপনাকে কিভাবে মিসগাইড করছিল, তারপরে স্টকটা কিন্তু উড়ে গেল। তার মানে আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে এই স্টক মার্কেট আপনি যতটা সহজ ভাবছেন বাংলা ভাষায় পড়াচ্ছি বলে, ততটা সহজ নয়। এই এই অ্যাস্ট্রালের বড় মুভমেন্টে নেওয়ার পেছনে আলটিমেটলি তার ফান্ডামেন্টালস দায়ী ছিল। তারপর টেকনিক্যালি এত স্ট্রং একটা প্যাটার্ন হয়েছে, সেগুলো দায়ী ছিল। আপনি শুধু ভাবছেন আপনি হয়তো একটা ইন্ডিকেটর লাগিয়ে দেবেন, আরএসআই লাগিয়ে দেবেন বা সুপার ট্রেন্ড লাগিয়ে দেবেন, আর প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করবেন, প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করবেন। এ স্বপ্ন ছাড়তে হবে। নিশ্চয়ই এ স্বপ্ন সত্যি হতে পারে না। আমার কোনো একটা ইন্ডিকেটর আমাকে মিলিয়ন বা মিলিয়নার বানিয়ে দিতে পারে না, তাহলে তো আর বাকি থাকতো না, ঘরে ঘরে ট্রেডার হয়ে যেত। একটা করে ইন্ডিকেটর শিখে নিত আর ট্রেডার হয়ে যেত। আপনারা দুদিনে ট্রেডার হয়ে যেতেন, এত কষ্ট করে এতদিন ধরে আমার ক্লাস করতে হতো না। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ড্রব্যাক, পুরো এখানটা ওভারবট আছে। তা বলে আর অ্যাস্ট্রাল কিন্তু ওপরে উঠে গেছে, যে আমি কারণ হচ্ছে আরএসআই কেউ ভালো করে বোঝেই না আরএসআই কি জিনিস। আরএসআই কোনো প্রবলেম নেই, আমাদের যে এল্ডার মশাই বানিয়েছিলেন, এটা উইলিয়াম এল্ডার বলে সম্ভবত নাম, ওই ভদ্রলোক কিন্তু দুর্ধর্ষভাবে বানিয়েছিলেন আরএসআই। তো আরএসআই তো আমরা বুঝি না, আমরা ওভারবট ওভারসোল্ড নিয়ে কাজ করি। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে একটা আরএসআই যদি 80 আছে মানে আর যাই হোক, ও কিন্তু আরএসআই এটা বলে দিচ্ছে ওই স্টকটা তার সর্বোচ্চ স্ট্রেন্থে আছে, ওখান থেকেও আরো মোমেন্টাম নিতে পারে। ওই লোকটা তো এটা বলে দিয়েছিল, আমরা ও থিওরিটিক্যাল বলে দিয়েছিল, আমরা কেউ বুঝতে পারিনি। আমরা তো ইউটিউব দেখি, আমরা তো কিছু সো কল চ্যানেলের এক্সপার্টের কথা শুনি, তারা বুঝবে, তবে তো এগুলো বুঝতে হবে তার জন্য যে আরএসআইও কিন্তু আরএসআই কে কিন্তু ইউজের মতো ইউজ করতে হবে। ঠিক আছে? তো এই আরএসআই নিয়ে আপনারা নিজেরা ব্যাক টেস্টিং করতে পারেন। আরএসআই এর ক্লাস আর একদিন দেবো, সেদিন আমি অ্যাডভান্স পার্টটাও আরএসআই এর বোঝাবো, যে ডাইভারজেন্সটা কি করে ইয়ে করে। ঠিক আছে? আমি চার্ট প্যাটার্নটা আজকে একটু শুরু করে দেবো, কিন্তু এইবার হচ্ছে সব থেকে এখনো পর্যন্ত আমরা যতগুলো প্যাটার্ন পড়েছি তার মধ্যে সব থেকে জানবেন স্ট্রং প্যাটার্ন হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট দিয়ে যে এখানে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার হয়েছিল, দিস ইজ দ্য চার্ট প্যাটার্ন। অনেক অনেক গাদা গাদা ক্যান্ডেল নিয়ে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক পড়েছি, মাল্টিপল ক্যান্ডেলস্টিক পড়েছি, দুটো তিনটে, এখানে গাদা গাদা ক্যান্ডেল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করবে, তাহলে সেটা স্ট্রং হবে না দাদা? তো এই চার্ট প্যাটার্ন আমরা আপাতত যেটা শুরু করব সেটা হচ্ছে ডবল টপ আর ডবল বটমটা, যদি আজকে পসিবল হয় বলে দেবো। তারপরের দিন ইনভার্স হেড এন্ড শোল্ডার এগুলো বেসিকের মধ্যে পড়ে। তারপর তো অ্যাসেন্ডিং, সিমেট্রিক্যাল, ফলিং ওয়েজ, রাইজিং ওয়েজ, কাপ এর হ্যান্ডেল, এগুলো তো অ্যাডভান্সের পার্টে আছে। তো বেসিক যে চার্ট প্যাটার্ন সেটার মধ্যে আমি জাস্ট আজকে একটা বা দুটো বলে আমি, ও বাবা 8টা 20 আবার বেজেই গেল। ঠিক আছে, আপনাদের তো ক্লাস কিছু না হলে 9টা অবধি হবে, তো আমি এসে পারলে যদি একটাও পড়াচ্ছি তারপরে একটু উইকেন্ড স্ট্র্যাটেজিটাও দেখাতে হবে। তো আমি যাই হোক, আমি একটা জাস্ট একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, আপনারা কেউ থাকবেন, তারপরে এসে আমরা কিছু উইকেন্ড স্ট্র্যাটেজি, কিছু স্টক মোমেন্টাম স্টক সেগুলো স্টাডি করব। তো মোটামুটি ব্রেক নিচ্ছি, ব্রেক টিল আমি মোটামুটি ওই 8টা 28-এর মধ্যে চলে আসছি, 8টা 28-এর মধ্যে আমি চলে আসছি। ঠিক আছে? আমি সাউন্ডটা অফ করে দিলাম।
আচ্ছা, সাউন্ড আসছে সবার কাছে? সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ঠিক আছে, বেশ। তো দেখুন, চার্ট প্যাটার্ন আমরা এখনো পর্যন্ত রিভার্সাল প্যাটার্ন এসব করেছি। চার্ট প্যাটার্ন কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। এই চার্ট প্যাটার্ন যদি একবার হয়ে যায়, যে টাইম ফ্রেমেই হোক, এর থেকে স্ট্রং রিভার্সাল আর কিছু হতে পারে না। তো সেটাই আমরা শিখতে চলেছি। তো দেখুন, ইমিডিয়েট আমরা যে চার্ট প্যাটার্ন গুলো আমরা এই জাস্ট বিফোর অ্যাডভান্স, দেখুন আমাদের তো প্র্যাকটিক্যালি অ্যাডভান্স, আগের সপ্তাহের ক্লাসটাই আপনারা ভাবুন না, ওটা কি আর বেসিকের ক্লাস ছিল, ওটা তো অ্যাডভান্সেরই ক্লাস ছিল। তো আমরা ওই বেসিক অ্যাডভান্স সব মিলিয়ে মিশিয়ে সব চলছে আর কি। অ্যাডভান্স আমি চিরকালই আপনাদের আপনারা জানেন যে আমি সাইকোলজি ঢুকিয়ে দিই। তো দেখুন, 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ডাবল টপ, ডাবল বটম, হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। 4 নম্বর হচ্ছে ইনভার্স, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। বোঝা গেল? এর মধ্যে এই ডাবল বটমটা হচ্ছে বুলিশ প্যাটার্ন, ইনভার্স হেড এন্ড শোল্ডারটা হচ্ছে বুলিশ প্যাটার্ন, ডবল টপ হচ্ছে একটা স্ট্রং বিয়ারিশ প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার হচ্ছে একটা স্ট্রং বিয়ারিশ প্যাটার্ন। ওকে, ডবল টপটা আমি শুরু করছি। ডাবল টপ কি হয়? বিয়ারিশ প্যাটার্ন, বিয়ারিশ প্যাটার্নের প্রিভিয়াস ট্রেন্ড তাহলে আমার কি হবে? বিয়ারিশ প্যাটার্নের প্রিভিয়াস ট্রেন্ড কি হবে তাহলে আমার? কে বলবে আমাকে? তার মানে এর প্রিভিয়াস ট্রেন্ড কি হবে? এক্স্যাক্টলি আপ ট্রেন্ড। ভেরি গুড, ভেরি গুড। তো জেনারেলি ধরুন, এবার কি হচ্ছে যে একটা, ধরুন কোনো পার্টিকুলার কোনো ইন্ডেক্স বা স্টক আপ ট্রেন্ডে যাচ্ছে, এরকম করে সুন্দর একটা আপ ট্রেন্ড যাচ্ছে। এরকম একটা উঠলো, এখান থেকে একটু ফল দিল, আবার নেক্সট বার আবার উঠলো, সেম জায়গা থেকে ফল দিয়ে এরকম করে নেমে গেল। মানে দুটো যেন চূড়া, দুটো যেন পাহাড় বানিয়ে দিল, দুটো যেন টপ বানিয়ে দিল, দুটো যেন টপ বানিয়ে দিল। এটা একটা টপ, এটা একটা টপ বানিয়ে দিল। ঠিক আছে, তারপর দেখা গেল যে সেই স্টকটা অনেকটা পড়ে গেল। এটা কি বলেছে? একটা স্ট্রং বিয়ারিশ প্যাটার্ন, এবং এখানে কিন্তু অনেক অনেক ক্যান্ডেল স্টিক দিয়ে এই প্যাটার্ন তৈরি হয়, এমনি এমনি হয় না এটা। এবার কি হলো, যদি আমি এখানে পরিষ্কার একটা আপ ট্রেন্ড চলছিল, পরিষ্কার আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। এবার কি হলো, ফার্স্ট এখানে গিয়ে একটা H1 বানালো, এখানে একটা হাই বানালো। ঠিক আছে, এখানে একটা হাই বানালো, তারপর এখানে একটা লো বানালো, L1। আবার এইখানটায় যে T2 টপ, সেম টপ, এখানে গিয়ে একটা আর একটা হাই বানালো, H2, H2। সেম যেন দুটো সেম জায়গায় টপ বানিয়েছে, ঠিক যেন সেই রেজিস্ট্যান্সের মতো জিনিসটা, একই জায়গায় একই জোনে যেন বানালো। এটা কিন্তু খুব স্ট্রং, ভয়ঙ্কর একটা বিয়ারিশ প্যাটার্ন, ভয়ঙ্কর বিয়ারিশ প্যাটার্ন। মানে এই প্যাটার্ন হলে হায়ার চান্সেস আছে, 80%-এর ওপর চান্স আছে স্টক সেদিকেই চলে যাবে, বা ইন্ডেক্স যাই দেখেন। ঠিক আছে, যে আমার ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়তো, মাল্টিপেলের ক্ষেত্রে 70-75% হয়তো ম্যাক্সিমাম হয়, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে তার সাকসেস রেট হচ্ছে 60%, মাল্টিপেলের ক্ষেত্রে একটু বেশি, 70-72। কিন্তু আমার চার্ট প্যাটার্ন, এই যে চার্ট প্যাটার্ন গুলো আমি পড়াবো, এর কিন্তু অ্যাকিউরেসি 80%, কখনো কখনো 90%। এরপরে যে গুলো পড়াবো ওগুলো 90% অ্যাকিউরেসি থাকে, মানে ওই হলে কিন্তু হায়ার চান্সেস ওই দিকে স্টক যাবে। তো এবার কি হলো, তাহলে আবার একটা এখানে H2 বানালো, মোটামুটি সেম লেভেলে বানাবে, মোটামুটি সেম লেভেলে।
তারপর কি হলো, এখানে এই লেভেলটাকে যেই ব্রেক করবে মানে ধরুন এই জায়গাটায় একটা এরাউন্ড করে বিয়ারিশ কোন একটা ক্যান্ডেল বানিয়ে দিল এই লাইনটার নিচে। এই লাইনটার একটা নাম আছে বিশেষ, এই লাইনটাকে বলা হয় নেক লাইন। এই লাইনটার নাম হচ্ছে নেক লাইন। ওকে, নেক লাইন। এই নেক লাইনটা যেই ব্রেকআউট বা ব্রেকডাউন যাই বলেন নিচের দিকে হলো, আপনার জানবেন স্টক কিন্তু খুব দ্রুত গতিতে নিচে আসবে, খুব দ্রুত গতিতে। এবং এটা কিন্তু দুর্ধর্ষ ভাবে কাজ করে, ইভেন নট অনলি দ্য হায়ার টাইম ফ্রেম, ইভেন ইন 15 মিনিটস 5 মিনিটস টাইম ফ্রেম। ঠিক আছে, এ কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করে। এবং জেনারেলি হচ্ছে যারা ইন্ডেক্সে অনেক সময় ট্রেডিং করে তারা কিন্তু চার্ট প্যাটার্ন আগে দেখে, কিন্তু 15 মিনিটের চার্ট যখন দেখছে খুব ছোট টাইম ফ্রেমে ইন্ট্রাডের ক্ষেত্রে, ইন্ডেক্স যেহেতু খুব ভোলাটাইল, তো তো সেক্ষেত্রে কিন্তু তারা চার্ট প্যাটার্নের উপর খুব রিলাই করে। তো এইটা যদি হয় তাহলে এখানে ব্রেকডাউন হবে। এবার এর কন্ডিশনটা কি আছে, এর কন্ডিশনটা আমার হয়ে যাচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমার H1 আইদার ইজিক্যাল টু H2 হবে, মানে কাছাকাছি দুটো লেভেল, মানে প্রাইস জোনটা প্রায় কাছাকাছি। কখনোই আমার H1 এর থেকে এই ধরুন এই করলো এরকম করে নামলো এরকম যেন না হয়ে যায়, এটা কিন্তু ভুল। মানে আমার এটা H1 আর ওপরে তার উপরে H2 যেন না হয়ে যায়, এটা কিন্তু ভুল। তাহলে কি, তাহলে কিন্তু সেই আবার সেই ডাউ থিওরি চলে আসবে, ও আবার হায়ার হাই বানিয়ে দেবে। মানে আমার এটা একটা H1 বানালো, তারপর যদি আবার এইভাবে বানায় এটা কিন্তু ডবলটা হবে না, কারণ এখানে দেখুন তাহলে হাইটা হায়ার হাই বানিয়ে দিল। হায়ার হাই মানে তো আপ ট্রেন্ডের কনসেপ্ট, মানে স্ট্রং আছে সেই ইন্ডেক্স বা সেই পার্টিকুলার স্ক্রিপ্ট, তাহলে সেটা কখনোই বিয়ারিশ হিসাবে আমি কনসিডার করব না। এটা হতে পারে, এটা হতে পারে যে আমার এখানে এইটা H1 বানালো, তারপর একটু নিচে নামলো, নিয়ে H2টার নিচে হয়ে গেল, H2টার নিচে, এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে কিন্তু দেখুন সেই লোয়ার হাই তৈরি করলো, এটা আরো ভালো হবে। তাহলে আইদার সেম সেম জায়গায় থাকুক মোটামুটি জোনটা, বা এরকম যেন হয়। আর এই নেকলাইন যখনই এখানে ব্রেকডাউন হবে, আমাকে কিছু ভাবার দরকার নেই, কোনো কনফার্মেশনের দরকার নেই। যেই এখানটায় একটা ক্যান্ডেল হতে শুরু করবে আমি পাতি শর্ট সেল মেরে দেবো, বা সেই স্টকটা যদি আছে আমার কাছে আমি সেল করে দেবো। কিন্তু মানে কোন রকম এর কনফার্মেশনের দরকার নেই, ক্লোজিং এর দরকার নেই। আমার যেই হবে তখন আমি কি করব, সেখানে আমি সেটা সেল মেরে দেবো। এই এই ধরুন এইটা হচ্ছে নেকলাইনটা বললাম, এটা ধরুন একটা H1 হাই, এটা ধরুন H2 হাই, মোটামুটি কাছাকাছি লেভেলেই হয়। H2টা যেন H1 থেকে খুব বেশি না হয়ে যায়। তো এখানটায় যেই আমার কোনো একটা ক্যান্ডেল নামতে শুরু করবে এই নেকলাইনটাকে ব্রেক করে, আবার কি হবে, তখনই কিন্তু আমার সেল করে দেবো। যদি সেই স্টকটা আমার আগে কোথাও বাই করে রেখেছিলাম তাহলে অবশ্যই সেল করব, বা নতুন আমি কি করতে পারি, শর্ট সেল ইন্ট্রাডেতে শর্ট সেল অপরচুনিটি দেখতে পারি ইন্ট্রাডেতে। কারণ আমরা এটা শিখেছি যে আমরা শর্ট সেল করেও কিন্তু স্টক মার্কেটে পয়সা করতে পারি, শর্ট সেল করেও স্টক মার্কেটে পয়সা করতে পারি। সেটা আমার কোনো একটা ক্লাসে বোধহয় 2-3 নম্বর বা এরকম ক্লাসে আমার বলাও আছে শর্ট সেল কনসেপ্টটা ইন্ট্রাডেতে। এটা শর্ট সেল কিন্তু একমাত্র ইন্ট্রাডেতে পসিবল। আর এমনিতে ক্যারি ফরওয়ার্ড করা যায় না, ক্যারি ফরওয়ার্ড করতে গেলে সেটা ফিউচার অপশনে শর্ট করতে হবে তাহলে। তো তাহলে এবং এখানে আমার কিন্তু কোনো রকম কনফার্মেশনের দরকার নেই। আমার যেই এই নেকলাইনটা ব্রেক করে একটা ক্যান্ডেল এরকম করে নামাতে শুরু করেছে আপনি তখনই কিন্তু সেল মেরে দিতে পারেন। এবং তাহলে এর টার্গেট কি হবে, এর স্টপ লস কি হবে, নিশ্চয়ই এর টার্গেট হয়ে যাবে এই যে একটা চূড়ার যে ডেপথটা, সেটাই হয়ে যাবে নিচের টার্গেট। মানে আমি যদি ধরু প্রাইস অনুযায়ী বলি, ধরুন এখানটা হচ্ছে 500 লেভেল, নেকলাইনটা হয়তো ধরুন 470 লেভেল, তাহলে এর গ্যাপটা কত, এই গ্যাপটা কত বা এই ডেপটা কত 30 পয়েন্টস এর, তাহলে নিচের দিকে আপনি 30 পয়েন্টস অ্যাড করে দিন, মানে 470 মাইনাস 30 করে দিন, তারপর নিচের টার্গেট কত হয়ে যাবে 440। 440 ইজ দ্য টার্গেট, 440 ইজ দ্য টার্গেট, এটা হয়ে যায় টার্গেট অ্যাপ্রক্সিমেটলি। তাহলে স্টপ লস কোথায় দেবো, স্টপ লস হয়ে যাবে এই যে H2টা এর হাইয়ের ওপরে, মানে 500 এর একটু ওপরে আমি স্টপ লস প্লেস করে দেবো। এখানে রিস্ক রিওয়ার্ড জেনারেলি হচ্ছে 1:1 হয়, রিস্ক রিওয়ার্ড 1:1 হয়। মানে দেখুন 30 পয়েন্টের এসএল
আবার 30 পয়েন্টেরই আপনার রিভার্স, তাহলে এখানে 1:1 হয়, ঠিক আছে। এবং সেই 30 পয়েন্টসটা কিন্তু কম নয়, জেনারেলি খুব স্টক কিন্তু খুব কুইক নিচে নামে স্টক। এবং যদি আপনি হায়ার টাইম ফ্রেমে এটা দেখেন কখনো, তাহলে জানবেন সেই স্টকের রাম রাম সত্যায় হয়ে গেছে আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই হলো ডবল টপ। এবার যদি আমি একটা চার্টে যাই, দেখুন এখানে উইপ্রো চার্টটা খুলেছি, কি হলো হয়েছে যেমন বললাম, আপ ট্রেন্ড, ফার্স্ট টপ, সেকেন্ড টপ, H1, H2, নেকলাইন, দিস ইজ দ্য, এইটাকে আমি নেকলাইন কনসিডার করতে পারি। যেই ব্রেক হলো, যেই ব্রেকডাউন হলো, ইমিডিয়েট এতটা ফল, ইমিডিয়েট এতটা ফল। কি ক্যালকুলেট করে দেখাবো আপনাদের, দেখবেন মোটামুটি এটা মিলল, হিসাব মিলল। দেখুন 2 এ 2 4 হয়ে গেল। যতটা ডেপথ, যতটা এই ডেপথটা, ততটাই হচ্ছে ইমিডিয়েট আপনার টার্গেট। দেখুন ততটা টার্গেট অ্যাচিভ। এবং এইখানটাই আমার স্টপ লস। উইপ্রো যখন এই ফর্ম করেছিল, আমি ইনফোসিসে আমার গ্রুপ, হ্যাঁ নিশ্চয়ই গ্রুপ তো ছিলই, আমি ইনফোসিসে একবারে ওদেরকে বলে দিয়েছিলাম যে ভয়ঙ্কর প্যাটার্ন তৈরি হচ্ছে ইনফোসিসে। আমি অবশ্যই উইপ্রো বলিনি, আমি ইনফোসিস বলেছিলাম, কারণ আইটিতেও তার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল, আইটির অ্যাট্রিশন রেট, তারপর থেকে ন্যাসড্যাক কিভাবে পড়লো, ইউএস এর যে আইটি আপনারা জানেন, দেখুন সেটা আপনার চার্টে দেখতে পেয়ে গেছিলাম। এবং তারপর জানেন আপনারা এই আইটিতে কি হলো। এখানে কিন্তু আমি বলছি না যে এই যে ফলটা, এই ফলটা শুধুমাত্র ডাবল টপের জন্য হয়েছে, এত বড় ফল তো হতে পারে না ডাবল টপের জন্য। তার জন্য একটা বিরাট ফান্ডামেন্টালস দায়ী, যে আইটির কেন, আইটির আজ এই অবস্থা, আইটির আজ কেন এই অবস্থা, সেই ফান্ডামেন্টালসটা কিন্তু দায়ী। তাহলে দেখুন, এবং দেখুন এখানে কত সুন্দর, আমি যদি এইভাবেই আপনাদের ব্যাপারটা বোঝাই, যে এখান থেকে এই উঠলো, এখান থেকে এই নামলো, এখান থেকে এই নামলো, এই চলে এলো, একবারে চলে এলো, ঠিক আছে। দেখুন কত সুন্দর। আবার এই প্যাটার্নটা, এই যে ডাবল টপ, ডাবল টপ এই প্যাটার্নটার আর একটা নাম আছে, এটা এই প্যাটার্নটাকে এম প্যাটার্নও বলা হয়। দেখুন এম এর মতো দেখতে হয়। এবং এই লেভেলটা হচ্ছে নেকলাইন বলা হয়। এইটা হচ্ছে আলটিমেট, হচ্ছে সেই বলে না, মানে ওই লক্ষণ রেখা, এটা হচ্ছে লক্ষণ রেখা। অনেক সময় হয় এখান থেকে অনেকে এরকম ডবল টপ করে লাফাতে শুরু করে, এই ডবল টপ হয়ে গেছে। আরে ভাই, ভাই ডবল টপের ভ্যালিডেশন তখন হবে ও যদি নেক লাইনটা ব্রেক করে। এইখানে নেক লাইন ব্রেক করলে তবে এটা ডবল টপ হবে। কারণ এখান থেকে অনেক সময় এরকম দেখা গেছে যে এই লেভেল থেকে, এই যে ডিমান্ড জোনটা আছে, এখান থেকে আবার স্টক উপরে উঠে গেছে। এটা অনেক সময় হয়েছে। এর ঠিক উল্টোটাই হচ্ছে ডবল বটম। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর আজকে টাইম নষ্ট করব না, কারণ কিছু ইয়েও দেখাতে হবে আমাদের ইন্ডেক্সে। তো এইটা মোটামুটি হচ্ছে আপনাদের ডবল টপ, ঠিক আছে। আপনারা দেখবেন ইনফোসিসেও একই সিনারিও হয়েছিল। এবার আপনারা নিজেরা চার্টে এগুলো খোঁজার চেষ্টা করবেন, এবং আপনারা কিন্তু নিজেরাও কিন্তু, আপনাদের আমি দেখাবো একটা ইন্ডেক্সের ইয়েতেও দেখানোর চেষ্টা করবো যদি ইন্ডেক্সে কিছু পাওয়া যায়। এই দেখুন অলমোস্ট দেখুন তাই হয়েছিল, ভালো করে দেখুন, একই একই গল্প, একই গল্প, একই গল্প, ফার্স্ট টপ, সেকেন্ড টপ। এই দেখুন আমার টানা পর্যন্ত আছে, এটা ছিল নেকলাইন, গ্যাপ ডাউন করেছিল, গ্যাপ ডাউন, মানে এইটা হচ্ছে আইটি। দেখুন ইনফোসিসের বিরাট ওয়েটেজ আছে আইটিতে, কিন্তু ইনফোসিসের আইটিতে হচ্ছে সব থেকে বেশি ওয়েটেজ, টিসিএস এর থেকেও বেশি থাকে আইটি ইন্ডেক্সে ওয়েটেজ। তো এ গ্যাপ ডাউন করেছে, হিউজ গ্যাপ ডাউন। এটা ছিল ফার্স্ট সিগন্যাল যে আইটির বড় সড়ো কিছু ব্যাপার আসছে আইটিতে। আমরা ইমিডিয়েট দেখি এতটা টার্গেট অ্যাচিভ করেছে। মানে কেউ যদি ইনফোসিস কে এই সিম্পল জিনিসটা বুঝে তার ফিউচারকে সেল করে দিত, বা কোনো অপশনেই কাজ করতো, সে হিউজ টাকা কামিয়ে নিতে পারতো, হিউজ হিউজ টাকা কামিয়ে নিতে পারতো শর্ট শর্ট করে। বুঝতে পেরেছেন ব্যাপারটা?
ডবল টপ কি বোঝা গেল? ডবল টপ কি বোঝা গেল? ডবল টপ এইভাবে বোঝায়? বলুন তো একবার, আপনারা তো এদিক ওদিক অনেক জায়গায় ঘাঁটেন, এমন তো অনেকেই আছেন অনেক জায়গায় কোর্সও করেছেন। একটা পিডিএফ বা একটা পিপিটি নিয়ে চলে এসে ডবল টপ বুঝিয়ে দিল, ছবি এঁকে এঁকে হোয়াইট বোর্ডে ইয়ে করে করে। তো দেখুন এখানটায় আহম, অনেক হয় ইন্ডেক্স, এরকম অনেক হয়। দেখুন এটাও অলমোস্ট, এটা একটু উঁচুতে হয়েছে, তার জন্য আমি পারফেক্টলি দেখাচ্ছি না, এটাকে পারফেক্টলি দেখাচ্ছি না, এটা এটা একটু উঁচু, তবুও দেখুন বলা যায়, বলা যায় না এটা নয়, এটা বলা যায় না এটা নয়, একবারে স্ট্রং আপ ট্রেন্ড। নেক এইটা যেই ব্রেক করলো ফার্স্ট, তাহলে দেখুন কত সুন্দর আপনি কাজ করতে পারেন। আমি 15 মিনিটসে দেখাচ্ছি। এটা পরের দিন গ্যাপ ডাউন করেছে, এটা পরের দিন গ্যাপ ডাউন করেছে, দেখুন তারপর থেকে নামিয়ে দিচ্ছি, এই পজিশনে তো আর কিছু করা যায় না। আর পরের দিন এটা তো একটা দিন এটা শেষ হয়ে গেছে, আমি তো এখানে কি করে প্রথম দিনই গ্যাপ ডাউন করে দিয়েছি, তাহলে কখনোই এখানে ওরকম করে ট্রেড নেবেন না, কারণ এটা সকালের ক্যান্ডেল, সকালে তো বিরাট ভলাটিলিটি থাকে, এটা ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল ছিল। তো এখানে আমি ট্রেড দেবো না, পরিষ্কার কথা, আমার তখন এই যতটা লো হলো আমি এই লোটাকে মার্ক করবো, মানে এইভাবে ট্রেড প্ল্যান করতে হয়, মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে কিন্তু সবসময়। যে আমি ডবল টপ বুঝলাম, ডবল টপ তার মানে তড়িঘড়ি সকাল 9টা 15তে ক্যান্ডেলটা দিলাম সেল করে, আপনি কতটুকু রিওয়ার্ড পান, কারণ ও অলরেডি মানে নিচে নামিয়ে ফেলতে শুরু করে দিয়েছে। আপনি তার থেকে যদি আপনি বুদ্ধিমান হন, আপনি কি করবেন, এটা যতটা ফল করেছিল তার মানে এইটা হচ্ছে ওর আলটিমেটলি লাক্সমান রেখা হয়ে গেল এইবার। ঠিক আছে, এইটা যখন ও কখনো যদি ব্রেক করে, এটা যদি ব্রেক করে তাহলে আপনার অ্যাকশন আপনি তবে নেবেন। এটা যদি কখনো ব্রেক করে, এইটার নিচে যদি নিফটি যায়, তখন আমি নেবো অ্যাকশন। পরিষ্কার কথা, দেখুন কতবার কেন বললাম, দেখুন দেখুন কেন বললাম, দেখুন ওখান থেকে না দেখে আমি বলে দিলাম। এই দেখুন, দেখেছেন কি সুন্দর মেনটেন করেছে, এবং এখান থেকেই আলটিমেটলি ওপরে চলে গেছে। এখান থেকে এবার আমার কি, এখান থেকে এত বড় একটা ফল হয়েছিল, তাহলে আমার কাছে আবার মেজর লেভেল 15 মিনিটে এটাই, এটাই হচ্ছে মেজর লেভেল। দেখুন এখান থেকে আমি টেনে দিচ্ছি, এই লেভেলটা যেদিন নিফটি ব্রেক করবে আপসাইডে, নিফটি হিউজ র্যালি দেবে। দেখেছেন, দেখেছেন, দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে চার হয়ে যাবে। কে বলে স্টক মার্কেটে দুয়ে দুয়ে চার হয় না, দেখেছেন? আমি তো না দেখে এটা বলে দিলাম। বুঝতে পেরেছি, এইগুলো হচ্ছে সাইকোলজি, এগুলো হচ্ছে সাইকোলজি, যে আমার মেজর ফল, আপনি তো টাপ করছেন সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন, আরে দাদা এখান থেকে গ্যাপ ডাউন করেছে, এইরকম ফল হয়েছে, তাহলে এইটা আমার মেজর লেভেল নয়? কেন আমি চিৎকার করতাম 17,870 770 কেন বলতাম আমি? বুঝতে পারছেন না? দেখুন 15 মিনিটে পেয়ে যাচ্ছি সেই অ্যানালিসিসটা, যে কেন বলতাম যে এর উপর নিফটিকে যেতে হবে ফার্দার উপরে যেতে গেলে। আচ্ছা, বেশ, আচ্ছা আমি কয়েকটা জিনিস দেখিয়ে ছেড়ে দিচ্ছি, আর বেশিক্ষণ নেবো না। কোনো চার্ট কোনো স্টক চ্যাটে লিখবেন না, কারণ তার জন্য আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এমনিতে আমাকে হোয়াটসঅ্যাপে সেগুলো পাঠান। আর যখন যে কোনো চার্ট দেবেন, অ্যাট এ টাইম একটা চার্ট দেবেন আমাকে দেখতে, নিজের অ্যানালিসিস দিয়ে দেখাবেন কিন্তু। একটা স্টকের নাম লিখে দিয়ে এটা কি হবে একটু দেখে দিন তো, আমারও তো টাইম নেই, বা আমি দেখবোই বা কেন, আপনাদের তো পড়াচ্ছি আমি। এর ভিউটা কি আমি দেখেছি, একজন আছে কন্টিনিউয়াসলি, কোনোদিন আমি ওকে চার্ট দেখে দিতে দেখলাম না, ও শুধু একটা স্টকের নাম দেখেছে, এটা কি ভিউ, কি করা যায়? আরে ভাই স্টক দিচ্ছি তোমাকে, তুমি প্রফিট করছো, তারপর আমাকে জানতে চাইছো তোমার ভিউ, আমার ভিউ তারপর, মানে আমি কি করব, তোমার বাড়িতে গিয়ে সেল করে দিয়ে আসবো নাকি স্টকটা গিয়ে, প্রফিটটা বুক করে নাও বাবা, করে নাও এবার করে নাও, এইটা বলবো নাকি আমি? এটা কি ভাবেন আপনারা? মানে লিমিট আছে তো সবকিছুর একটা। তো দেখুন এখানে যদি আমি নিফটির অ্যানালিসিসটা দেখাই, তো বলাই বাহুল্য যে নিফটি নিয়ে আমি খুব অবসেস ছিলাম। সিম্পল একটা চার্ট প্যাটার্নও আপনাদের দেখিয়েছিলাম। তো তারপর থেকে নিফটি তো র্যালি দিয়ে দিল, নিফটি তো আলাদা লেভেলে চলছে, নিফটি আলাদা লেভেলে চলছে এখন। ঠিক আছে, অন্য লেভেলে। এবং এই নিফটি নিয়ে আমার কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই।
পাগলের মতো উইকলিতে ক্যান্ডেল তৈরি করেছে, পাগলের মতো। নিফটিকে ওপরে ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না, মার্কেটকে আমি ওপরে ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এবং আজকে আমি যা ভিউ দেবো, কি স্টক কি ইন্ডেক্স, আমি কিন্তু এটা লং টার্মের ভিউ দেবো সব। কারণ এই সময় যেহেতু মার্কেট আপ আলটিমেট আছে, যে কোনো স্টক আপনি ভালো খুঁজে পেয়ে যাবেন। আপনি র্যান্ডামলি কানার মতো একটা স্টক বেছে নিন, সেটাই দেখবেন ভালো ভালো স্ট্রেংথ। তাহলে এই জায়গায় কিন্তু পিওরের স্টকটা পাওয়াটা খুব কঠিন। তার জন্য যেটা করতে হয়, তার জন্য হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে। এবং যে স্টকটা আমি প্রথমেই আলোচনা করব, যে দুটো স্টক বা তিনটে স্টক প্রথমেই আলোচনা করব, সেটাও একটু লং টার্ম ভিউ আলোচনা করব, আমরা বেশ কয়েক মাসের জন্য আলোচনা করব। ইন্ডেক্স, এবং আপনাদের একটা কথা বলে দিচ্ছি, যদি ইনকেস অ্যাক্সিডেন্টালি নিফটিকে একটু নিচে পানও, তাহলে কিন্তু ইটিএফ ফিটিএফ বাই করে রেখে দিন, আমি বলে দিচ্ছি। কারণ আমি বলে দিচ্ছি মোটামুটি নিফটিতে ইমিডিয়েট আমি 20K দেখতে পাচ্ছি, 19K তো বটে, 20K ইভেন খুব হায়ার যদি ইএফ অ্যানালিসিসও লাগানো হয়, তাহলে নিফটি ইভেন 22,000ও কিন্তু ছুঁয়ে যেতে পারে, মেবি দিস ইয়ার অর নেক্সট ইয়ার। তো অতএব ইটিএফ টিটিএফ যদি ইন্ডেক্সে লং এ বাই করে নিতে পারেন, আগামী 1 বছরের জন্য বাই করে নিতে পারেন। এবং যদি আবার সুযোগ পান নিফটিকে একটু নিচে পান, তাহলে অবশ্যই কিনবেন। কারণ এটাই যদি আপনাদের নিফটি দেখায়, দেখুন একটা জিনিস তো বুঝতে হবে আমাদের, যে আমি যদি এটাতে ডেইলিতে দেখাই আপনাদের নিফটি, তাহলে দেখুন অনেকটা উপরে চলে গেছে, আমার নিফটি সর্বোচ্চ স্ট্রেন্থে চলে গেছে, নিফটি সর্বোচ্চ স্ট্রেন্থে চলে গেছে। কিন্তু এবার ভেবে দেখুন, এখান থেকে আপনি যদি এখন বাই করে নিন, তাহলে কিন্তু সেখানে আপনার রিস্কটা হিউজ হয়ে যাবে। আমার কিন্তু এখানে হচ্ছে ইমিডিয়েট বিলো দিস লেভেল, বিলো দিস লেভেল মানে আমি আপাতত যদি বলি যে ভিউ মোটামুটি ওই একবারে 600-র নিচে বা 550 আপনি ধরতে পারেন। 550-র নিচে যদি নিফটি ব্রেকডাউন করে দেয়, তাহলে ভিউ পুরো ইনভ্যালিড হয়ে যাবে, পুরো ভিউ ইনভ্যালিড হয়ে যাবে। যে আমি এই লেভেলটাকে ওই জন্য মার্ক করছি, এই লেভেলটাকে আপাতত আমি মার্ক করে দিলাম, এইটার নিচে ভিউ সম্পূর্ণ মার্কেটের ইনভ্যালিড হয়ে যাবে, নিফটি আবার ডাউন ট্রেন্ড ধরে নেবে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবেন, নিফটি কিন্তু আলটিমেটলি অন্য লেভেলে চলছে এখন। তো এইবার হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে বাই অ্যাট, ওই যেটাকে বলে বাই অন ডিপস, খুব পারফেক্টলি করতে পারি যদি সুযোগ পাই। সুযোগ আর নিফটি দেবে কিনা জানি না, বাট যদি সুযোগ পাই, নিফটি আরো হয়তো উপরে গেল, সেখান থেকে একটু ফল করলো, এখানটায় এলো, সেখান থেকে আবার কিন্তু ভ্যালু বাইং এবং হচ্ছে ইটিএফ টিটিএফ আপনারা অ্যাড করে রাখতে পারেন। কারণ একমাত্র নিফটিকে যারা অপশন ট্রেডিং বা ডেরিভেটিভস করে না, তারা কিন্তু একমাত্র ইটিএফ কিন্তু বাই করতে পারেন, নিফটি ইটিএফ বলুন, এবং আপনি ব্যাংক নিফটিও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সেক্টর। এবং আপনারা এবার আমাকে একটা কথা বলুন, আমি আলাদা করে স্পেশালি আগের বছর থেকে বা এই বছরও একটা সেক্টরের কথা কন্টিনিউয়াস বলে যাচ্ছিলাম, সেই সেক্টরটার নামটা আমাকে কেউ লিখে দেবেন, কোন সেক্টর? সেই সেক্টরটার নাম আমাকে কে লিখে দেবে? এক্স্যাক্টলি, অটো অটো অটো। তাহলে অটো কবে থেকে বলছি, আর অটোর চেহারাটা অটো ইন্ডেক্সের চেহারা বলছি আমি। কি আছে একটু দেখবো, দেখুন। আমি কি করে জানবো বলুন, আমি কি করে জানবো এটা হবে? আমি তো 22 সাল থেকে বলে আসছি, আমি তো আগের বছর থেকে বলে আসছি, আমি তো এই বছরের শুরু থেকে বলে আসছি। আমি কি করে জানবো অটো সেক্টর এই র্যালিটা দেবে? তো দেখুন, দেয়ার ইজ অনলি প্রাইস অ্যাকশন, এর বাইরে আর কিছু হয় না। এর বাইরে আর দেখুন, ইন্ডেক্স দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলে দিচ্ছি, আমি ফার্স্ট এটা তো এই বছরই দেখুন, এই বছর দেখুন, এই বছরের র্যালিটা দেখুন, এপ্রিল মাসে, এপ্রিল মাসের র্যালিটা ভাবুন, টানা শার্প। এটাকে যদি আমি একটু মান্থলিতে দেখাই, আমি মান্থলিতেও আজ থেকে কয়েকদিন আগে এই জায়গাটায় আবার দেখিয়েছিলাম, আমার মনে আছে এখনো। এই জায়গাটায় আবার বলেছিলাম যে অটো সেক্টর বলছি, আবারও বলছি, এই অটো সেক্টরই কিন্তু লিড করবে। দেখুন, দেখুন কোথায় 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 চলে গেছে। এইবার আমি যে প্রথম যে স্টকটা বার করছি, সেটা অলরেডি আমি আগের দিন দিয়ে দিয়েছি, সেটার নাম হচ্ছে মারুতি সুজুকি। আমি জেনারেলি লার্জ ক্যাপ দিই না, এবার লার্জ ক্যাপ আমি দিই মানে বুঝতেই পারছেন তো। এটা একটু আগে আলোচনা করলাম কোন একটা চার্টে দেখাতে গিয়ে, যে মারুতি 8,700-তে দিয়েছিলাম, সেখান থেকে 9,700-800 হয়ে গেল। তো দেখুন মজাটা, দেখুন মারুতি সুজুকি যেটা করছে, সেটা হচ্ছে মারুতি সুজুকি এখানে দেখুন একটু লং টাইম ফ্রেমে দেওয়া আছে, যেখানটায় যদি দেখি ও কিন্তু অলমোস্ট বলা যায়, এখান থেকে যদি আমি একটা ট্রেন্ড লাইনও টানি, এটা কিন্তু মান্থলি মান্থলি চার্ট, মানে বুঝতে পারছেন তো, আমি কিন্তু অনেক লং টার্মের ভিউ দিচ্ছি, আমি কিন্তু অনেক লং টার্মে। দেখুন ট্রেন্ড লাইন, এটা কবেকার ট্রেন্ড লাইন বলুন তো? এটা হচ্ছে 2017 সালের লেভেল ব্রেকআউট নিচ্ছে, 6 বছরের রেজিস্ট্যান্স কে ব্রেকআউট করছে মারুতি সুজুকি।
এবং এই মারুতি সুজুকি কিন্তু আপনারা আগামী দিনে এটা ভাববেন না যে 9,800 9,700 টাকা স্টকটার দাম। আপনি একটাই নিন, আপনার ক্ষমতা থাকলে আপনি একটাই নিন, পারলে দুটো নিন বা তিনটে নিন, আপনি যেমন পারবেন, একটাও অ্যাড করে রাখুন না। এটা কিন্তু যদি লং টার্মে আগামী বেশ কয়েক মাস কি দেখি, আমরা কিন্তু আগামী দিনে আমি আপনাদের বলে দিচ্ছি 12 থেকে 13 থেকে 16,000 মারুতিতে আমি টার্গেট দিচ্ছি, মারুতিতে টার্গেট দিচ্ছি। আর মোটামুটি লং যদি যাই, আমি একটু উইকলিতে দেখাচ্ছি। এবার যদি উইকলিতে আপনাদের দেখাই স্টকটা, এটা কিন্তু কোনো শর্ট টার্মের ভিউ আমি বললাম না। দেখুন উইকলিতে দেখুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা সিম্পল অ্যানালিসিস দেখুন। আপনারা 2017 2017 সালের ডিসেম্বর, আপনারা এর আগে একবারও দেখেছেন যে এই ট্রেন্ড লাইনে যেটা আমি টেনেছি, এই ট্রেন্ড লাইনে 2017 থেকে একবারও মারুতি সুজুকি স্ট্রংলি ক্লোজ দিয়েছে? দিয়েছে এখানে 22 সাল অক্টোবর দিয়েছে, রেড করে নামিয়ে দিয়েছে। এইবার কি হলো, এই যে এই ক্যান্ডেলটা, এটা তো উইকলি ক্যান্ডেল, ফার্স্ট উইকলি ক্যান্ডেলও 2017 পর ফার্স্ট টাইম স্ট্রং ক্লোজ দিল। তো আপনি আপাতত 9,200 300 ধরে চলতে পারেন, কিন্তু এর স্টপ লস, প্রপার স্টপ লস যদি ইয়ে করে 8,100 বা অ্যাটলিস্ট এই লেভেলটাই দাঁড়াবে। এই লেভেলটাও বলতে পারেন আপনি। এখান থেকে একটা হিউজ র্যালি এসেছিল 8,400 500 এসএল, কিন্তু সেটা নিজের রিস্ক ওয়াইজ, সেটা নিজের রিস্ক ওয়াইজ। এবার আমি যেটা পরেরটা দেখাচ্ছি, যেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস অবশ্যই আমি কিনতে বলছি না, কারণ আমি কিনতে আগেই বলেছিলাম, 470 লেভেলে বলেছিলাম। একজনকে আমাকে বলেছিল যে দাদা টাটা মোটরস এর কি সাইকোলজি ছিল সেটা বলুন। সে সাইকোলজি বোঝাতে গেলে তাহলে আমাকে এখন প্রথমত ফান্ডামেন্টালস নিয়ে বসতে হবে, যে ফান্ডামেন্টালি কেন চেঞ্জ গুলো দেখছিল। আমি টেকনিক্যালসটাই আপনাদের বলে দিচ্ছি। আপনাদের মনে থাকবে যে আমি একটা দিন ট্রেনে আসছিলাম, ধরুন উইকলিতে দেখায়, একটা দিন আমার মনে আছে আমি ট্রেনে করে আসছিলাম, ছবি দিয়েছিলাম এবং সেদিন বলেছিলাম যে ইন্ডিয়ান টেসলা এবার কি চেঞ্জ হচ্ছে, ইন্ডিয়ান টেসলার কি এইবার আস্তে আস্তে ট্রেনটা চেঞ্জ হচ্ছে। সেই লেভেলটা ছিল, আমি বলে দিয়েছি 470 না 60 লেভেল। হ্যাঁ, এই দিনটাই মোটামুটি আর একটু নিচে যদি আমি এটাকে কনসিডার করি, আর একটু নিচেই ধরুন করলাম, আর এখান থেকে একটু টেনে দিচ্ছি। এবং আপনারা জানেন, দেখুন এই দেখুন, দেখছেন 400, সেদিন 480 টাচ করেছিল। আমি বলেছিলাম ইন্ডিয়ান টেসলা কি এবার আস্তে আস্তে, যে টেসলা বা ইন্ডিয়ান টাটা মোটরস নিয়ে আমি এত গালমন্দ দিয়েছি, বাজে কথা বলেছি যে টাটা মোটরসে কিছু হওয়ার নেই, সেটারও কারণ কি ফান্ডামেন্টালস যখন পড়াবো সেটা বলবো, যে কেন আমি বলতাম যে টাটা মোটরসের কিছু হওয়ার নয়। আজ থেকে 1.5 বছর আগে, 2 বছর আগে, যে টাটা মোটরস নিয়ে আমি কোনোদিনও অবসেস ছিলাম না, কিন্তু এই দিন কিন্তু আমি প্রথম বলেছিলাম যে টাটা মোটরসেরও কিন্তু মেবি ট্রেন্ড রিভার্স হচ্ছে। এবং সেটা লেভেলটা আপনারা জানেন 470 480 লেভেল, এবং তারপর থেকে টানা স্টিপ র্যালি নিল, ইভেন 600 টাচ করে গেল, প্রায় 600। তো এই টাটা মোটরস নিয়ে যে কথাটা আমার বলার, আমি নতুন করে কোনো বাইং কথা বলছি না, স্টিল যেটা আমাকে দেখাচ্ছে সেটাই বলছি আমি। যে আমি যেটা এখানে দেখতে পাচ্ছি যে মান্থলিতে এরকম ক্লোজিং, মানে সেই অটো সেক্টর প্রচুর চলেছে, খুব রিস্কি হয়ে যাবে না, মান্থলিতে এরকম ক্লোজিং। তো অবশ্যই এ যদি সত্যি এর ওপর 600-র ওপর টাটা মোটর সাকসেসফুলি সাস্টেন করে, তাহলে টার্গেট কি হতে পারে আপনারা জানেন? হিউজ, আমি আর বললাম না, হিউজ টার্গেট। টাটা মোটরস এর হিউজ একটা টার্গেট হতে পারে, ঠিক আছে? টাটা মোটরস এর একটা হিউজ টার্গেট হয়ে যেতে পারে কিন্তু। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তো এটা গেল মোটামুটি। এই এই জিনিসগুলো একটু দেখবেন। আমি কোনো শর্ট টার্মের এখন বলছি না আর কি, শর্ট টার্মের বলছি না। অলরেডি অনেকেই ক্লাসে ইয়ে করে গেছেন, লিভ করে গেছেন, ঘুম পেয়ে গেছে অনেকের আর কি ক্লাসে। এত পড়ানো, বাপরে বাপ! স্টক ফক দিয়ে দিন, তার থেকে ভালো স্টক ফক নিয়ে ঘর চলে যাব। প্রথমেই যদি স্টক গুলো বলে দিই তাহলে সব থেকে অনেকের আবার সুবিধা হবে, স্টক গুলো জাস্ট দেখে নিয়েই পালিয়ে যাবে আর কি ক্লাসে। আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন ফার্মাও কিন্তু খুব স্ট্রং আছে, ঠিক আছে? আমি যদি সেক্টর ওয়াইজ আপনাদের দেখাই, তো এখন কি দেখাবো, এখন সব সেক্টরই আলাদা লেভেলে চলছে। মানে আমি উইকলিতেও যদি দেখাই কোন সেক্টরটা কোনটা ছেড়ে কোনটা বলবো, দেখুন ফার্মা হচ্ছে লিড করছে, ফার্মা হচ্ছে কিন্তু লিড করছে। এবং এই ফার্মা সেক্টরের স্টক গুলো আপনারা দেখবেন, আমি গ্লেন মার্কেট চার্টটা একটু দেখছিলাম, আপনারা একটু বড় টাইম ফ্রেমে গ্লেন মার্কেট স্টাডি করবেন, তো গ্লেন মার্কেট একটু স্টাডি করবেন। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে একটা ভ্যালু বাইং আছে,
সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। অলরেডি বেশ কয়েকদিন আগে আমি বলে দিয়েছি, যেটা খুব ভালো ভ্যালু বাইং আমি দেখতে পাচ্ছি। দেখুন একটা দুর্ধর্ষ লেভেলে আছে, দুর্ধর্ষ লেভেলে টেক মাহিন্দ্রা। এখানে যদি উইকলিতেও আপনাদের দেখায়, একটা দারুণ লেভেল মেনটেন করছে, দারুণ লেভেল। এখান থেকে যদি আমি আপনাদের টেনেও দেখাই, এখানটাই লেভেলটাই, যে মোটামুটি ও বিফোর একটা মুভমেন্টে কিন্তু ও দাঁড়িয়ে আছে, বিফোর একটা মুভমেন্টেও দাঁড়িয়ে আছে। আমার খুব ভালো লাগছে টেক মাহিন্দ্রা, বিশ্বাস করুন। সব থেকে বড় কথা হচ্ছে আমার একবারে লো রিস্ক সেট আপ। আমাকে তো এটাও ভাবতে হবে যে এটা আমার কাছে একবারে লো রিস্ক সেট আপ। তো টেক মাহিন্দ্রা বলছি আইটির মধ্যে বেশ ভালো লাগছে আমার। টেক মাহিন্দ্রা আগামী দিনের জন্য আমি অলরেডি যদিও বলে দিয়েছি যে ইনভেস্টিং, আমি যে স্টকগুলো আজকে বললাম সেগুলো কিন্তু একটু রাখতে হবে। সেগুলো দেখুন প্রত্যেকটি লার্জ ক্যাপ স্টক কিন্তু আমি বললাম, একটাও কিন্তু কোনো স্মল ক্যাপ কোম্পানি আমি বলিনি। আর এছাড়াও দুটো কোম্পানি আমার অ্যাকচুয়ালি, আমি মারুতি সুজুকি আমাদের ইনভেস্টমেন্টের ইনস্টাতেও দিয়েছি আমি, ওরা পোস্ট করেছে, আমি মারুতি সুজুকি দিয়েছি। কে ফিনটেক বলে আমি একটা স্টক সাজেস্ট করেছি। আর বিসপ্ত দেখবেন দেওয়া হয়েছে, বিসপ্ত আগেই বলে দিয়েছি আমি। কে ফিনটেক বলে দেখতে পারেন, এটা জাস্ট আগের বছর ডিসেম্বরে আইপিও এসেছিল, এই স্টকটা দেখতে পারেন। কিন্তু এই স্টকটা বেশ ভালো লাগছে, বুঝলেন। এই স্টকটাও আমি যদি ডেইলিতেও দেখাই, বেশি তো ডেটা নেই যেহেতু আইপিও এসেছিল, একটা ক্লিন ব্রেকআউট এসছে। ভলিউম বাবু কোথায় গেল, ভলিউমটা চলে গেল কেন, এই দেখুন একটা ক্লিন ব্রেকআউট, ক্লিন ব্রেকআউট আইপিও লেভেল থেকে। মোটামুটি এত সুন্দর ক্লোজিং স্টিল আইপিও থেকেও কিন্তু দেয়নি, এই ফার্স্ট টাইম ও দিল। তো কে ফিনটেক কারেন্টলি 320 লেভেলে আছে। মোটামুটি একটু যদি বড় টাইম ফ্রেমে ভাবেন, তাহলে 337-40 অ্যাজ এ স্টপ লস, বা স্টপ লসটা এখানেও প্লেস করতে পারেন। তো ওই 340 ধরে নিন, বিলো 340 অ্যাজ এ এসএল প্লেস করে এখান থেকে মোটামুটি একটা ভালো আপসাইড কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভালো রকম আপসাইড দেখতে পাচ্ছি। যে অ্যাট লিস্ট আমি বলে দিচ্ছি টার্গেট 40-30, মানে আপনি 410 ইমিডিয়েট টার্গেট পাবেন, 410 ইমিডিয়েট টার্গেট পাবেন, ঠিক আছে। কে ফিনটেক এটা দেখতে পারেন। আর একটা যদি স্টক এক দুটো বলে দিই এমনি, ভিবিএল তো এমনি নর্মালি, ভিবিএল তো বলেছিলাম যে ভ্যালু বাইং হচ্ছে, ভিবিএল দেখতে পারেন, ঠিক আছে। আর বাকি যা স্টকে আমার যা ভিউ আছে সেম আছে। আমার যা ব্যাটারিটাও তো আমি দিয়ে দিয়েছি অলরেডি। আমার রাজা ব্যাটারি, আমার রাজা, বানান ফানান ভুল লিখলাম নাকি। আমার রাজা ব্যাটারি খুব ভালো চার্জ স্ট্রাকচার, দারুণ চার্জ স্ট্রাকচার, অলরেডি উড়ে গেছে, অলরেডি উড়ে গেছে। আমি বোধহয় সম্ভবত এই সপ্তাহেরই একটা দিন 658 টাকায় আমি বলেছিলাম, আগের দিন ও টাচ করে গেছে 685 টাকা। এও কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে। যে আগামী দিনেই আমার যার কিছু বিশেষ কিছু ফান্ডামেন্টালস এর ব্যাপার আছে, সেটা আমি পরে যদি মনে পড়ে আমার, যখন পড়াবো তখন। এটা ইমিডিয়েট যেটা টার্গেট আমি দেখতে পাচ্ছি, খুব বড় টার্গেট দিলে ইমিডিয়েট আমি টার্গেট এটা বলছি, সেটা হচ্ছে 600, এই 700 750 লেভেল ইমিডিয়েট, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আমি বলেছিলাম আপনাদেরকে কোনো স্টকের নাম লিখতে বারণ করেছিলাম চ্যাটে। আইটি ইন্ডেক্স, ওই যে বললাম ভ্যালু বাইং আছে আইটি ইন্ডেক্স, ঠিক আছে। তো এগুলো দেখবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।